Could come close to me. Yeah. Welcome to Bangladesh. How are you feeling? This is the first time visit? Yes, this is my first time visit. Okay. You're scared? No, I'm not scared. Not scared? I'm not scared. Oh, that's good. You feel comfortable now? Yeah, I'm feeling better. You're হঠাৎ feeling করে better? দাঁড়ায় আমি সবার মানে মধ্যে propose সবার ভিতরে প্রপোজ করেছি যে আই রিয়েলি লাইক ইউ অ্যান্ড আই লাভ ইউ উড ইউ ম্যারি মি। তো তখন ওর ভাই আরো যারা আছে সবাই তো খুব যে স্বাভাবিক। কি অবস্থা। তো ও 1 মিনিট থেকে উঠে দাঁড়ায় হাত দিছে। ও ওয়াও, এটা পরিচয় কতদিনের মধ্যে? এটা 3 সপ্তাহের মাথায়। ওকে। তুমি যদি জীবনে বড় হতে চাও কলম দ্বারা হও, লাঠি দ্বারা না। যারা জীবনে এক্সকিউজ দেখান তাদেরকে আমি বলবো ভাই প্লিজ একটু সময় বের করে ব্র্যান্ডিং বাংলাদেশের 10টা এপিসোড দেখেন। মানে টয়লেট পরিষ্কার করা, আমি টয়লেটও পরিষ্কার করেছি ক্যান্টারবারি গোল্ড ক্লাবে। ওদের মেইন ওয়েবসাইটে আমার ছবি দিয়ে আমার হিস্টোরি আছে। আপনি যদি ইউনিভার্সিটি অফ সাদারল্যান্ড লন্ডন ক্যাম্পাসে যান, ওদের বিজনেস ম্যানেজমেন্ট সাবজেক্ট প্রমোট করে আমাকে দিয়ে। তাই নাকি? হ্যাঁ, ইউকেতে। এখন এই ব্রাঞ্চের মালিক আমি আর আমার ওয়াইফ। আমার 95% শেয়ার অ্যান্ড 5% শেয়ার হচ্ছে আমার ওয়াইফ। কি নাম এটার? এটা ব্রিটিশ গ্রাজুয়েট কলেজ। এই কলেজটা আপনার? জি, এই কলেজটা আমার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি ব্র্যান্ডিং বাংলাদেশের একটি এপিসোড। এবং শুরুতেই বেশ কিছু নিয়মকানুন আপনাদের জন্য বলতে চাই যারা দেশ এবং দেশের বাইরে থেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান। ব্র্যান্ডিং বাংলাদেশ মানে হচ্ছে যারা নিজেকে এমন একটি উচ্চতায় নিয়ে গেছেন, নিজের কাজের মধ্য দিয়ে দেশকে সারা বিশ্বের কাছে ব্র্যান্ড করে চলেছেন, সেটা স্থানীয়ভাবে হোক কিংবা আন্তর্জাতিকভাবে হোক। এবং আমি শুরু থেকেই টার্গেট করেছিলাম যে আমি পাশের বাড়ির একটা মানুষকে নিয়ে এসে আপনাকে দেখাতে চাই যে তিনি যেভাবে পেরেছেন সেটা আপনার দ্বারাও পারা সম্ভব। এবং আপনারা জানেন ব্র্যান্ডিং বাংলাদেশে সবসময় আমাদের যে উদ্দেশ্যটা ছিল, আমরা ছোটবেলায় বা বইয়ে বা পুঁথিগত বিদ্যায় যেসব মানুষকে মহিরুহ হিসেবে জেনেছি, যেসব মানুষকে আমাদের সামনে আইডল হিসেবে দাঁড় করানো হয়েছে উইথ ডিউ রেসপেক্ট, তারা তো অবশ্যই সম্মানের, কিন্তু তারা কখনো কখনো আমাদের মানে সাধনার বাইরে। কিন্তু আমি আসলে ওই বিষয়টাকে জেনারেলাইজ করার চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি যে এই পাশের বাড়ির মানুষ যে আপনার, সেও তো একটা অসম্ভব অসাধারণ মানুষ, হয়তো আমরা তাকে সেভাবে চিনি না, সেভাবে মূল্যায়ন করি না, তো সে পারলে আপনিও পারবেন। আপনার জন্য পারাটাকে সহজ করার চেষ্টা করেছি ব্র্যান্ডিং বাংলাদেশের মাধ্যমে। তো এই ব্র্যান্ডিং বাংলাদেশে যারা অংশগ্রহণ করতে চান, যারা মনে করেন যে তাদের গল্পগুলো সারা দেশের মানুষকে জানানো উচিত, সারা বিশ্বে জানানো উচিত, তারা আমাদেরকে মেইল করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে sharemystory24@gmail.com। এই মেইল অ্যাড্রেসটি কিন্তু আমার ভিডিওর কোনায় একেবারে ফিক্স করে দেওয়া আছে। আগের যে মেইল অ্যাড্রেসটি ছিল ওই মেইল অ্যাড্রেসটিও আছে, বাট আমি নতুন করে যে মেইল অ্যাড্রেসটি দিয়েছি সেই মেইলেই আপনাদেরকে মেইল করবার জন্য অনুরোধ করছি। এছাড়া ফোনও করতে পারেন, ফোন নাম্বারটিও কিন্তু ভিডিওর কোনায় দেওয়া আছে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, কে রয়েছে আমার সঙ্গে একটু জানার চেষ্টা করি। ভাই, নামটা একটু বলেন প্রথমে প্লিজ। আমার নাম ডক্টর হুসিন আলম। বয়স? আমার 35। আচ্ছা, আমার জন্ম খুবই প্রত্যন্ত অঞ্চলে। জন্মটা হচ্ছে মাগুরা জেলার মোহাম্মদপুর থানার ঘুল্লিয়া গ্রামে। আচ্ছা, মানে এখনো শিক্ষার আলো ভালো মতো পৌঁছায়নি। আমাদের হাই স্কুলে যেতে হয় আমার গ্রাম থেকে মিনিমাম 8 থেকে 10 কিলোমিটার দূরে, বিনেতপুর বাজারে। ইলেকট্রিসিটি আছে? জি, এখন ইলেকট্রিসিটি এসেছে। আমি যখন লেখাপড়া করেছি সেই সময় ছিল না, তখন ছিল না, তখন ওই ল্যাম্প বা হারিকেন জ্বালাই পড়েছি এবং রাস্তাও ছিল না। আমরা যখন মাদ্রাসায় যেতাম তখন আমাদের এই হাঁটু সমান কাদা থাকতো। ভালো স্কুল না থাকার ফলে একটা মাদ্রাসা ছিল, ওই মাদ্রাসায় আমাকে লেখাপড়া করতে হয়েছে এবং আমি ওখানেই বড় হয়েছি। ওখান থেকে আমি দাখিল পাশ করেছি ঘুল্লিয়া গ্রাম থেকে। মানে 2005 সাল পর্যন্ত আমি গ্রামে ছিলাম, আমাদের ঘুল্লিয়া গ্রাম। এই দাখিল পাশ করার পর আমি চলে যাই মাগুরা শহরে। আচ্ছা, মাগুরা শহরে ওখানে সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে আমি আলিম পাশ করি। আমার বাবা একজন কৃষক এবং ব্যবসায়ী, বাট আমার দাদা মানে খুব সম্পদশালী ছিল আগে। আমরা অনেক সম্পদশালী পরিবার থেকে আসা। তো তারপরেও তো ধান, পাট, গম এগুলো বিক্রি করা। তো মাঠ থেকে ফলায় আনার জন্য আমার বাবার যে জ্ঞান দরকার, এই জ্ঞান ছিল না, কারণ উনি ধনী পরিবারের ছেলে ছিল। তারপরে ভাইরা যখন পার্থক্য হয়ে যায়, ডিভাইডেড হয়ে যায়, তখন আমার বাবার খুব কষ্ট ছিল, যার ফলে আমরা 6 ভাই বোনের ভিতর আমার নাম্বার 5। আমি আর আমার ছোট বোন একসাথে পড়তাম। আর আমরা 2 বোন এক সেট বই নিয়ে পড়তাম। আর আমার বয়স যখন আমি ক্লাস 7-এ পড়ি, তখন থেকে টিউশনি করানো শুরু করেছিলাম। মানে এটা পরিবারের প্রয়োজনে বা আপনার? আমার নিজের প্রয়োজনে বা পরিবারের প্রয়োজনে, যাতে পরিবারের সাপোর্ট হয়, বা আমি ছোটবেলায় থেকে একটা মানে যে কোনো কিছু করার ভিতরে থাকার জন্য ব্যাজে ব্যাজে করে আমি স্টুডেন্ট পড়াইতাম। এবং এমনও রেকর্ড আছে, আমি ক্লাস 7-এ পড়ি, ক্লাস 6-এর স্টুডেন্ট পড়িয়েছি, কারণ আমি ওখানে খুব ভালো স্টুডেন্ট ছিলাম মাদ্রাসায়। আমার রোল 1 ছিল। আমি বরাবরই
ফার্স্ট হয়েছি। পাশ করার পর আমি ঢাকায় আসি। আচ্ছা, ঢাকায় আসলেন কি? ঢাকায় আসি আমি এই অনার্স করার জন্য। আচ্ছা, অনার্স করার জন্য আমি তখন যখন আলিম পাশ করি তখন আমি বিভিন্ন জায়গায় অ্যাডমিশন পরীক্ষা দিই। তখন আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স হয়, আচ্ছা, তারপর আমার কুষ্টিয়াতে চান্স হয়, জাহাঙ্গীরনগরে চান্স হয়। কিন্তু আমি এগুলোই পড়ি নাই, কারণ আমি রাজশাহীতে এবং কুষ্টিয়ায় পড়ি না এই কারণে যে আমাকে যদি ভালো কিছু করতে হয় ফিউচারের জন্য তাহলে আমাকে তো ক্যাপিটালে আসতে হবে। শহরে আসতে হবে। হ্যাঁ, তো এই জন্য আমি ঢাকায় চয়েস করেছিলাম। তারপর জাহাঙ্গীরনগরে আরেক কারণে পড়ি নাই, কারণ এখানে পলিটিক্যাল অনেক ইস্যু থাকে, ছাত্র রাজনীতি বা ইনভায়রনমেন্টে একটা বিষয় ছিল। এই বিষয় চিন্তা করে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজে পরীক্ষা দেই এবং এখানে মেধা তালিকায় আমি 25 হই। আচ্ছা, 25 নাম্বার। তো এখানে আমি তখন লেখাপড়া করি টিচার্স ট্রেনিং কলেজে। এগুলোর সিদ্ধান্ত কি সব আপনার নিজের নেওয়া নাকি আমার নিজের নেওয়া? নাকি কেউ আপনাকে বলছিল যে এটা করলে এটা হবে, ওটা না, করলে এটা আমার নিজের নেওয়া ছিল। কিন্তু ছোটবেলা থেকে আমার বাবা মার অনেক ইন্সপিরেশন ছিল, কারণ আমার মা ছিল গণশিক্ষার শিক্ষিকা। মানে বয়স্ক যারা লোক ছিল আগে, আপনি হয়তো জানেন যে বয়স্ক মানুষদেরকে যে অক্ষর জ্ঞান যাদেরকে দেওয়া হতো, ওইটা টিচার ছিল আমার মা। আচ্ছা, তো উনি আমাদেরকে সবসময় ইন্সপায়ার করতো যে জীবনে ভালো কিছু করার জন্য তোমাদেরকে মানে লেখাপড়া করতে হবে। আর আমার বাবা তখনকার সময় ইন্টারমিডিয়েট পাস, ওকে, এবং উনি খুব ভালো ইংলিশ পারতো। আচ্ছা, তো উনি আমাদেরকে একটা অ্যাডভাইস দিয়েছিল যে পাওয়ার অ্যান্ড স্টেজ নো পাওয়ার পারপেচুয়াল, ইফ ইউ ওয়ান্ট টু উইন, উইন বাই দ্য পেন নট বাই দ্য স্টিক। মানে মানুষের শক্তি এবং সামর্থ্য চিরস্থায়ী থাকে না। তুমি যদি জীবনে বড় হতে চাও কলম দ্বারা হও, লাঠি দ্বারা না। আমি আসলে মাদ্রাসায় পড়তে চাইনি। আমি পড়েছি দুইটা কারণে। একটা হচ্ছে আমার বাবা মা চয়েস করেছিল, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে হাই স্কুল ছিল না, জি, এই কারণে। কিন্তু হীনমন্যতা আমি কখনো পড়ি নাই, কারণ আমি সবসময় চলতাম যারা হাই স্কুলে পড়ে আচ্ছা, এদের সাথে, এবং এদের সাথে আমি কম্পিটিশন করতাম যে ওরা অঙ্কে কত পায়, আমি অঙ্কে কত পাই, ওরা ইংলিশে কত পাই, আমি ইংলিশে কত পাই। ওকে, মানে কম্পিটিশনটা এইভাবে ছিল। ঢাকাতে ভর্তি হওয়ার পর টিচার্স ট্রেনিং কলেজে যখন ভর্তি হই তখন এখানে খুব দ্রুত আমার 3টা স্যারের সাথে খুব ভালো পরিচয় হয়, মানে খুবই কাছে চলে আসি স্যারেদের। তাদের ভিতর একজন ছিল জনাব কবির হোসেন স্যার, উনি আইটি ডিপার্টমেন্টের হেড আছেন এখন, তারেক হোসেন স্যার, আর একটা শেখ শাহবাজ রিয়াদ স্যার। ক্লাসমেট বা অন্য যারা ইভিনিংয়ে মানে খেলার মাঠে যখন বসতো, বাদাম খেত, আমি এই সময়টা পড়তাম বা টিউশনি করাইতাম। আমার মনে আছে আমি টিচার্স ট্রেনিং কলেজ থেকে রায়ের বাজারে যেতাম হাইটে টিউশনি করার জন্য। ধানমন্ডি 1 থেকে রায়ের বাজারে যেতাম হেঁটে টিউশনি করার জন্য। 300 টাকা ছিল মাত্র। তারপরে যেতাম এই কারণে যেন বসে থাকার থেকে ব্যাগার দিয়ে খাওয়া ভালো। আমি যদি ওই জায়গাটা যাই, আমার বিকেলে একটা নাস্তা হবে, ওর সাথে আমার অন্য মানুষের কমিউনিকেট হবে, আমি অন্য স্টুডেন্ট পাবো। তো এই অ্যাক্টিভিটিসগুলো দেখে স্যাররা আমাকে খুব ভালোবাসতো। তখন স্যারদেরকে আমি বললাম যে স্যার, আমি তো এই দেশের যে পরিস্থিতি, লেখাপড়ার যে পরিস্থিতি, আমি এই দেশে আর থাকতে চাই না। আমি অন্য কোনো কিছু করতে চাই, আমি দেশের বাইরে লেখাপড়া করতে চাই। আপনাদের যদি কোনো মানে ওয়ে থাকে আমাকে একটু হেল্প করেন। এবং আমি ঢাকায় আসার পরে যে কাজটা করতাম, আমি নিয়মিত মানে শুরুতে একটা কম্পিউটার কিনে নেই ঢাকায় এসে, ডেস্কটপ 35,000 টাকা দিয়ে। তো আমাদের পুরো হলে সম্ভবত আমারই একটা পিসি ছিল, অন্য অন্য মানুষগুলো নিচে আসতো, আমি হলে থাকতাম 127 নাম্বার রুমে, গেস্ট রুমের সাথেই। তো এসে আমি বিভিন্নগুলো ব্রাউজ করতাম, বিভিন্ন দেশের লেখাপড়া কেমন, ওই দেশের এডুকেশন সিস্টেম কেমন, ইউনিভার্সিটি টিউশন ফি কেমন, এবং ঢাকায় বিভিন্ন যে এক্সপোগুলো হতো, বিভিন্ন যে কনসালটেন্সি ফার্মগুলো আছে, এই এক্সপোগুলোতে আমি যাওয়া শুরু করলাম নিজে নিজে। যেমন এই গল্পের এই বিষয়গুলো আজকে যারা স্টুডেন্ট, বিশেষ করে মাদ্রাসার স্টুডেন্ট যারা, একটু ভালো করে খেয়াল করেন। হ্যাঁ, যেই ছেলেটা ফার্স্ট হলো ক্লাসে, ও যদি ফার্স্টের মর্মটা না বুঝে তাহলে ও জীবনেও নেক্সট টাইম টপার হতে পারবে না। আর যে ফেল করলো আজকে, ও যদি ফেইলের মানে কষ্টটা না বুঝে তাহলে ও জীবনে কোনোদিন পাস করতে পারবে না। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে রিয়েলাইজেশনটা। উনি এগুলো কেন করছে সেটার পিছনে নিশ্চয়ই একটা উদ্দেশ্য ছিল। এবং স্টুডেন্ট লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে তাকে এই জায়গাটায় টিউন করে দেওয়া, যে তুমি যে পড়াশোনা করো, তুমি যে এই যে জিনিসটা অ্যাচিভ করছো, এটার পরের ধাপটা কি, তুমি তোমার লাইফে এই স্প্যানটা কি হওয়া উচিত, তুমি আসলে কি স্বপ্ন দেখছো, এই স্বপ্নটা বুনে দেয়া তার মধ্যে, বাকি জিনিসগুলো অটো হয়ে যাবে। সো আমরা তো এই সময়টাতে একটা পিসি কিনলে সারাক্ষণ সিডি মিডি কি সব জিনিসপত্র ঢুকিয়ে উল্টাপাল্টা জিনিস দেখতাম, আর আপনি ব্রাউজ করতেন। আপনার কি এমন মানে দরকার ছিল? না, আমার তো লিজার টাইম স্পেন্ড করে না। আমার এইটার কেনার পিছনে একটা কারণ ছিল যে আমি মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এইগুলো
মানে যেন শিখতে পারি নিজে নিজে, আমার অন্য জায়গায় যেন শিখা না লাগে, আচ্ছা। নাম্বার এক। দ্বিতীয় ছিল যেন বিশ্বটা কি হচ্ছে, সেই সময় তো ইন্টারনেট এত পপুলার ছিল না। তো আমি যখন ঢাকায় আসি, শহরের মানুষগুলো গ্রামের মানুষগুলোকে তো একটু অন্যরকম দেখে। তো আমি যখন দেখলাম যে এদের সাথে মিলতে হলে আমাকে স্মার্ট হতে হবে, মানে শুধু কাপড় চুপড়ে স্মার্ট হতে হবে না, বুদ্ধি দিয়ে স্মার্ট হতে হবে। তো এমন ভাবে স্মার্ট হওয়া দরকার যা এদেরকে ফেল করে। সো আপনার এই জন্য কম্পিউটার কেনা জি 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 এইগুলো কেনার পরে যখন আমি স্যারেদের কাছে আসি, তখন স্যার আমাকে বলে যে হ্যাঁ আমার এক ফ্রেন্ড আছে, আমরা ওখানে কথা বলে দিলে তোমার এইটুক সিওরিটি হতে পারে, তোমার ভিসা না হলেও টাকাটা যাতে মার না যায়। মানে আপনি ট্রাই করছেন তখন দেশের বাইরে যাওয়ার জি, জন্য? দেশের বাইরে যাওয়ার জন্য। আমি নিজে নিজে ইংলিশ পড়া শুরু করলাম, ভর্তি হলাম ইংলিশের জন্য। তারপর স্যারের সাথে যাওয়ার পর আমার মনে আছে, মানে একজন শিক্ষককে শব্দ অ্যাটম বোমার থেকেও শক্তিশালী। তো আমার স্যার আমাকে বলেছিল, হোসেন আমি তোমার ভিতরে যে মানে স্পিরিট দেখতেছি, যে শক্তি দেখতেছি, আমার বিশ্বাস তুমি অনেক কিছু করতে পারবা, ভালো কিছু করতে পারবা। তো তোমার জন্য চেষ্টা করতে আমার কোনো সমস্যা নেই। বিউটিফুল। তো কবির স্যার ঢাকার টিচার্স ট্রেনিং কলেজ থেকে গুলশান 1-এ 7 নাম্বার বাসে করে ঝুলে ঝুলে আমার সাথে গেছে। আমি স্যারকে বলছি, স্যার চলেন আমরা ইসে যাই, সিএনজি নিয়ে যাই। স্যার বলে যে না না, তোমার টাকা খরচ হবে। 7 নাম্বার বাসে ঝুলে ঝুলে ওই অফিসে এসে আমার জন্য ভিসার মানে স্টুডেন্ট ভিসার প্রসেসের জন্য কথা বলে অ্যাপ্লাই করে দিয়েছিলেন। এটা আমার জন্য বড় পাওয়া ছিল। মানে প্রতিটা শিক্ষক আমাকে যেভাবে ভালোবেসেছে, তাদের সহযোগিতা যেভাবে করেছে। এখানে আরেকটা মজার বিষয় হলো, ইউকেতে যাওয়ার জন্য যে টিউশন ফি এবং ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয়, প্রায় আপনার 15 থেকে 20 লাখ টাকা 28 দিন ব্যাংকে রাখতে হয়। তখন আমি কি করি, এই রূপালী ব্যাংকে আমাদের টিচার্স ট্রেনিং কলেজের সামনে, ওখানে আমার অ্যাকাউন্ট ছিল। তো আমি ওই ব্যাংকে যেয়ে যখন বলি যে আমি তো বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, আমার একটা লোন দরকার, যে আমি বাইরে যাব, আমার অ্যাকাউন্টে টাকা আছে, এই টাকাটা দেখানো লাগবে। তো ওখানে এক ভদ্রলোক ছিলেন, উনি ম্যানেজার, উনি আমাকে খুব ভালোবাসতেন। উনি হঠাৎ করে একজনের নাম বললেন যে আমার এক ফ্রেন্ড আছে তাসলিম উদ্দিন নাম, এটা হচ্ছে মগবাজার ব্রাঞ্চ, তো তুমি ওখানে যাও, আমি বলে দিচ্ছি, উনি তোমাকে হেল্প করবে। তো আমি মগবাজার শাখায় ওখানে যে ওনার নাম কার্ড দেওয়ার পরে উনি আমার অ্যাকাউন্ট খুললেন এবং বললো আপনি এটার এগেনস্টে 2 লাখ টাকা রাখেন। আচ্ছা, অ্যাকাউন্টে 3 লাখ টাকা রাখেন, আমরা এটার উপরে আপনাকে লোন দেব। তখন আমি টাকাটা রাখলে ওনাকে 25,000 টাকা, আমাকে 25 লক্ষ টাকা আমাকে একটা লোন দেয়। ওরে বাবা, আপনি অনেক লাকি বলতে গেলে। জি জি, আমি অনেক লাকি। উনি আমাকে 25 লক্ষ টাকা মানে টাকাটা আমার অ্যাকাউন্টে দেয়, আমি ওইটা ব্যাংক স্টেটমেন্ট নেই। আচ্ছা, নিয়ে আমি তখন এম্বাসিতে ফাইল জমা দিই। কত সালে এটা? এটা 2010 সালে। আচ্ছা, তখন আপনি কোন ইয়ারে পড়ছেন? তখন আমি সেকেন্ড ইয়ার মাত্র শেষ করেছি। সাবজেক্ট ছিল বিএড অনার্স। বিএড অনার্স, টিচার্স ট্রেনিং কলেজে বিএড অনার্স। সো আপনি ইউকে থেকে আগে থেকেই কলেজ সিলেক্ট করেছিলেন নাকি আলটিমেটলি? প্রথমে আমি একটা কলেজ সিলেক্ট করেছিলাম, এটা ওয়ানব্রো কলেজ। ওখানে যাওয়ার পরে আমি দেখি যে এটা ছোট একটা কলেজ, তত বড় কলেজ না। এবং এটা নিশ্চয়ই আপনার স্কলারশিপ ছিল না? না, স্কলারশিপ ছিল না। তাহলে ওখানে গিয়ে টিউশন ফি আপনি কিভাবে দিবেন, কি করবেন, এগুলো চিন্তা ভাবনা কি ছিল মাথায়? এইটা টিউশন ফি দেওয়ার চিন্তা এইটা ছিল যে আমি 1 বছরের টিউশন ফি পে করে যাচ্ছি। কারণ তখন একটা রুল ছিল 1 বছরের টিউশন ফি পে করতে হবে, অ্যাডভান্স পে করে যেতে হবে। তো এই টাকাটা আমার কাছে ছিল, কারণ আমি ছোটবেলা থেকে টিউশনি করাতাম। ওই টাকাগুলো জমাতাম এবং আমার ছোটখাটো একটা গ্রামে ব্যবসা করতাম, যেমন ধান, পাট, গম এগুলো কিনে রাখতাম। আচ্ছা, ছোটবেলা থেকে যখন এটা দাম বাড়তো তখন আবার বিক্রি করে দিতাম। আবার ঢাকায় এসে আমি একটা শেয়ার ব্যবসা করেছিলাম। শেয়ার কিনেছিলাম। আচ্ছা, শেয়ার ব্যবসা বুঝতেন আপনি? আমি একটু বুঝতাম। তখন গ্রামীণ ফোনের একটা শেয়ার তখন বাজারে ছাড়ে 2010 সালে। তখন আমার ফ্রেন্ডদের মাধ্যমে, তো ওরাও ওই শেয়ারটা কেনে। তো আমাকে বলে, হোসেন তোমার যেহেতু টাকা আছে একটু, তুমি কিনে রাখো। তো ওদের সাথে আমি শেয়ার কিনি, 10টা বা 12টা শেয়ার কিনি। তো এই শেয়ারগুলো তখন বিক্রি হয় 56,000 টাকা করে, 56 বা 53 এমন 2 মাস পরে। যখন দাম আসে তখন আমি এটা বিক্রি করে দিই, তখন আমার তো হিউজ টাকা হয়ে যায়। তখন এই টাকাটা দিয়ে আমি টিউশন ফি বা ওই ব্যাংকের যে টাকাটা রাখার এটাই করি। আর বাকি কিছু টাকা আমাকে সহযোগিতা করেছিলেন আমার স্যার, কবির স্যার। উনি বেঁচে আছেন? জি, উনি বেঁচে আছেন, ওনার সাথে এখন আমার যোগাযোগ আছে। মাশাআল্লাহ। জি, তারপরে কি হলো? গেলেন আপনি দেশের বাইরে? দেশের বাইরে আমি যখন যাওয়ার পরে এইটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিনতম সময়। কেন? যেমন আমি যখন ইউকেতে যাই, আমার সাথে আমার আরেকটা ফ্রেন্ড ছিল, ও প্রায় 6 মাস আগে ইউকেতে যায়।
তো আমি ওর সাথে যোগাযোগ করলাম যে আমি তো ওখানে যাচ্ছি, আমার থাকার জায়গা নাই, আমার পরিচিত কেউ নাই, তুমি আমাকে একটু থাকার জায়গা দিবে কিনা বা পিক আপ করবে কিনা। যাওয়ার পরে এয়ারপোর্ট থেকে, হিথ্রো এয়ারপোর্ট থেকে ওর বাসায় নিয়ে আসে। আমি 2 রাত ওর বাসায় থাকি। 3 রাতের মাথায় মর্নিংয়ে আমার কলেজ ছিল ক্যান্টারবারিতে, আর আমি তখন আছি লন্ডনে, সেন্ট্রাল লন্ডনে। তো আমাকে ভিক্টোরিয়া স্টেশনে নিয়ে আসে, ট্রেন স্টেশনে আনার পর টিকিট করে আমি ক্যান্টারবারি চলে আসব, আর ও চলে যাচ্ছে ওখান থেকে ম্যানচেস্টার। তো এই সময়টা ছিল এরকম যে ও ম্যানচেস্টার চলে যাচ্ছে, আর আমার ক্যান্টারবারি থেকে ব্যাক করার কোনো অপশন নাই, যে আমি এরপরে কোথায় যাব, কার কাছে যাব, এমন কোনো অপশন নাই। এবং আমি এটাও জানি না ক্যান্টারবারি যে কোথায় থাকবো, কারণ তখন আমার ডরমেটরি বা অন্য কোনো কিছু ফিক্স করা ছিল না। তো তখন কি হয়, আমি যখন ট্রেনে উঠে তো আমার ওখানে শীত, তখন মার্চে যাই, তখন খুবই শীত। আমি তো ট্রেনে উঠে আস্তে আস্তে ঘামতেছি। আমার সামনে এক ভদ্রলোক ছিল, ওনার সাথে, যেহেতু ইংলিশ স্পিকিং কান্ট্রি, ইংলিশ তো কোনো সমস্যা নাই, তো ওনার সাথে কথা বলতে বলতে যাই। তো উনি ক্যান্টারবারি যেয়ে আমাকে ট্রেন স্টেশনে নামায় দেয়, যায়। তারপর ওখান থেকে আমি কলেজে গেলাম, কলেজে যেয়ে রিপোর্ট করে ব্যাগ রেখে বাইরে বের হলাম যে আমি কোথায় থাকবো, কিভাবে কি করা যায়। পকেটে কয় টাকা? পকেটে তখন আমার ছিল 500 পাউন্ড। তখন বাইরে বের হয়ে শুধু কালো চুলের মানুষ খুঁজতেছি, এবং আমি ইন্টারনেটে আগে সার্চ দিচ্ছি এখানে ইন্ডিয়ান কোনো রেস্টুরেন্ট আছে কিনা, ইন্ডিয়ান বা বাঙালি কোনো রেস্টুরেন্ট আছে কিনা। তো এই টার্গেট নিয়ে আমি একটু একটু হাঁটতেছি, হাঁটতে হাঁটতে তো 2 জনকে জিজ্ঞাসা করেছি হোয়ার আর ইউ ফ্রম। একজন বলে আই এম ফ্রম নেপাল, আর একজন বলে আই এম ফ্রম ইন্ডিয়া। তাদেরকে জিজ্ঞাসা করলাম যে ক্যান ইউ হেল্প মি, আই এম লুকিং ফর হাউস। তো ওরা এইটি বলে বোঝা আমাদের কাছে কোনো সন্ধান নাই, কোনো কিছু নাই। মানে আল্লাহর অশেষ রহমতে আমি কালা চুলের আরেকজন মানুষ পেয়ে যাই। তাকে জিজ্ঞাসা করলাম যে হোয়ার ইউ ফ্রম, বলে আই এম ফ্রম বাংলাদেশ। তো আমি তো তখন মানে স্বর্গ হাতে হ্যাঁ, স্বর্গ হাতে পাওয়ার মতো। তো ওনার নাম ছিল রাজীব ভাই। তো ওনাকে বললাম যে ভাই আমি তো এখানে নতুন এসেছি এই ওয়ানব্রো কলেজে, তো আমার এখানে থাকার জায়গা নাই, আমি একটা থাকার জায়গা খুঁজতেছি, আপনি যদি আমাকে কোনোভাবে একটা ব্যবস্থা করে দেন আমার জন্য খুব উপকার হতো। উনি তখন আরেকজনকে কল করে, পরে ওখানে ওয়েস্টগেট একটা পার্ক আছে, ওখানে আমাকে নিয়ে গেল আরেক ভাইয়ের কাছে, ওনার নাম ছিল হুমায়ুন। ওনার কাছে যাওয়ার পর উনি তখন আরেকজনকে কল করে, ওখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে বাঙালিদের, এটা হচ্ছে কাশ্মীর তান্দুরি, রাহুল ভাই নাম। তো ওনাদেরকে ফোন করার পর ওনারা বললো ঠিক আছে আমাদের রেস্টুরেন্টের উপরে থাকতে পারবে, এক রুমে 4 জন, ফ্লোরিং করে 1 মাসে আমার থাকা খাওয়া সহ তাদেরকে দিতে হবে 200 পাউন্ড। তো আমি রাজি হয়ে গেলাম, আমি বললাম ঠিক আছে আমি থাকবো। ব্যবস্থা একটা হলো, মানে মাথা গোজার ঠাঁই হলো। তো তারপর ওখান থেকে যখন ওই রেস্টুরেন্টের উপরে আসি, আসার পর থাকার পরে ওনাদের সাথে কথা বলার পর একদিন পরে আমাকে অফার দিল যে হ্যাঁ তুমি আমাদের রেস্টুরেন্টে কাজ করতে পারো, মানে কিচেন পটার হিসেবে। তো 2 সপ্তাহ থাকবে ট্রায়াল, 2 সপ্তাহ আমাকে থাকা খাওয়া ফ্রি দেবে, কোনো টাকা দেবে না। আচ্ছা, আমি এটাও রাজি হয়ে গেলাম। মানে কেন রাজি হলাম, যে আমি যদি এই সময়টা মানে পেমেন্ট দিয়ে থাকি তাহলে তো আমার পকেটে টাকা খরচ হচ্ছে, আমি যদি থাকা খাওয়া দিয়ে এইভাবে থাকি তাহলে একটা সাহায্য। জি, আমি তখনই মানে কিচেন পটার হিসেবে কাজে যাই। কিচেন পটারটা বুঝিয়ে বলেন। কিচেন পটারটা হচ্ছে থালা বাসন মাজা। একটা রেস্টুরেন্টে, এই রেস্টুরেন্টে এত বিজি ছিল, মানে এটা 1966 প্রতিষ্ঠিত এবং প্রথম বাংলাদেশিদের রেস্টুরেন্ট। আচ্ছা, খুবই পপুলার ওখানে, এবং এক সন্ধ্যায় বেচা কিনা হতো 7 থেকে 8 হাজার পাউন্ড। ওরে বাবা, প্রচুর বিজি। এবং একজন কিচেন পটার শুধু থালা বাসন ইটি ধোবে, সেটা ছিলাম আমি। জীবনের প্রথম যে এই কাজ, ভাই এত পরিশ্রম, মানে সকাল 10টা থেকে 2:30 পর্যন্ত সকালের শিফট, বিকাল 5টা থেকে রাত 12টা বা তারও বেশি। এই সময়টা এত প্লেট, বড় বড় পাতিল, এইগুলো পরিষ্কার করা, এত কষ্ট হয়েছে 2 সপ্তাহ। চোখের পানি, নাকের যে এইগুলো এক হয়ে গিয়েছে। আমি এত মানে জোরে জোরে করতেছি, তারপরেও বলে কুইক কুইক কুইক। মানে এত পরিমাণ শীতের ভিতর ঘামিয়ে হয়ে যাচ্ছি কান্না করতে করতে। প্রচুর কষ্ট করেছি এই 2 সপ্তাহ। 2 সপ্তাহ কষ্ট করার পরে এই আমার সময় ব্রেক থাকতো 2:30 থেকে 5টা। সারাদিন থালা বাসন দিতেন? জি, এই 2.5 ঘন্টা আমি ঘুমাইতাম না ঘুমাই বাইরে আবার বের হতাম বিভিন্ন রেস্টুরেন্টে, একটা ভালো কাজ পাই কিনা। তো ওখানে আরেকটা খুঁজতে খুঁজতে আরেকটা রেস্টুরেন্ট পাই, ইনশান রাজ। তো ওখানে যে কথা বলার পর ওরা আমার ইন্টারভিউ নেওয়ার পর কথাটা বলার পর ঠিক আছে আপনি ওয়েটার হিসেবে কাজ করতে পারেন। একটু ডেভেলপ হইলো আর কি। জি, আমি তো তখন মহা খুশি যে হয়ে যাচ্ছে। হ্যাঁ,
তো তখন ওয়েটার হিসেবে ওরা আমাকে অফার করে এক সপ্তাহে আমাকে দেবে 120 পাউন্ড। অনেক। এবং আমি যখন তখন আমি রাজি হয়ে যাই। তখন এই ভাইকে এসে বলে যে ভাই আমার একটা জব হয়েছে, আমি ওখানে যেতে চাই। তো এই রুহুল ভাই খুব ভালো মানুষ, ইনি আমার জীবনের একটা আশীর্বাদ হয়ে এসেছিলেন। তো পরে আমি ওই এনশিয়ান রাজে যাই, ওখানে যে আমি 6 মাস কাজ করি ওয়েটার হিসেবে। এবং ডিউরিং দিস টাইম আমি আবার ড্রাইভিং শিখি। তখন ড্রাইভিংও হয়ে যায় এবং তখন আমার প্রতি মানে আল্লাহর একটা অশেষ রহমত আছে। মানে মনে হয় এই ফেরেশতাগুলো আমাকে আল্লাহ স্বয়ংভাবে হেল্প করেছে আমার জীবনটাকে। আমি ড্রাইভিংয়ে মানে থিওরি একবারে পাশ করি এবং প্র্যাকটিক্যালও একবারে পাশ করি, যেটা ইউকেতে থিওরি এবং প্র্যাকটিক্যাল পাশ করা অনেক কঠিন। এবং ইন দ্য মিন টাইমে কেন্ট ইউনিভার্সিটিতে আমার চাকরি হয়। কি চাকরি ছিল এটা? এটা ছিল হচ্ছে হসপিটালিটি অ্যাসিস্ট্যান্ট হিসেবে। ওই ইউনিভার্সিটিতে আপনি পড়ছেন? না, আমি আরেকটা ইউনিভার্সিটিতে পড়তাম, পাশাপাশি আরেকটা ইউনিভার্সিটি। আরেকটা ইউনিভার্সিটিতে, ওটা কেন্ট ইউনিভার্সিটি, খুব নামকরা ইউনিভার্সিটি, নাম্বার 10 ইউনিভার্সিটি। ওকে, সো আপনি পড়ছেন কোন সাবজেক্টে? তখন আমি পড়ছি বিজনেস ম্যানেজমেন্ট। ওকে, সো চাকরি হলো? জি, যে চাকরি হলো। তখন আমি ওখানে ওই হসপিটালিটি ম্যানেজমেন্ট হিসেবে চাকরি করলাম, আর এখানে ওয়েটার হিসেবে। আর বাকি যে সময়গুলো থাকতো রাতে দুটোই কাজ করতেন? জি, দুটোই কাজ করতাম। রাতে বসে বসে পড়তাম অনেক রাত বা সারা রাত। তারপর 6 মাস থেকে 8 মাস পরে আমি আবার কাশ্মীর তান্দুরিতে ফিরে আসি। এটা কি জিনিস? প্রথম যে রেস্টুরেন্টে আমি থালা বাসন মেজেছি, মানে কেন আসলেন ওখানে? এরা আমার তখন রাহুল ভাইয়ের সাথে আমার আবার ভালো সম্পর্ক হয়। এরা আমাকে ওয়েটার হিসেবে এবং অনেক বেতনে করে। তখন আমাকে বলে এক সপ্তাহে এরা আমাকে 300 পাউন্ড দেবে। কাশ্মীর তান্দুরি। আচ্ছা। আমাকে এক সপ্তাহে 300 পাউন্ড দেবে এবং আমি ফোন পিক আপ করবো এবং ডেলিভারি দেবো। এবং এই 8 মাসের মাথায় আমি আরেকটা কাজ করতাম সকালে। আপনার ইংলিশে প্রবলেম হতো না? মানে ওদের না, আমার প্রথম একটু সমস্যা হয়েছে ওদের অ্যাকসেন্ট বা এটি বুঝতে। তারপর 6-7 মাস পরের ভিতর সবকিছু ঠিক হয়ে গেছে, কারণ আমরা তো ওখানে কন্টিনিউয়াসলি ইংলিশ বলা লাগে। খেয়াল করেন, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড কিন্তু যারা জীবনে এক্সকিউজ দেখান তাদেরকে আমি বলবো, ভাই প্লিজ একটু সময় বের করে ব্র্যান্ডিং বাংলাদেশের 10টা এপিসোড দেখেন, আপনার নিজের মতো করে 10টা এপিসোড। স্টুডিও অফ ক্রিয়েটিভার্স লিমিটেড নামে ইউটিউব চ্যানেলে যাবেন, যে চ্যানেলটাতে আপনি দেখছেন, এখানকার 10টা এপিসোড দেখেন। দেখার পরেও যদি আপনার জীবনে কোনো ফেইলিওরের কারণে আপনার কাছে কোনো অজুহাত থাকে, তাহলে আমি বলবো যে সামথিং ইজ ভেরি রং উইথ ইউ, আর কিছু বলার নাই। বাট আমি ড্যাম শিওর যে আপনার জীবনে আর কোনো অজুহাত থাকবে না। জি বলেন। তারপর আমি ওখান থেকে সকালে আরেকটা ইসে কাজ করতাম, ক্যান্টারবারি গোল্ড ক্লাবে। এটা আমি প্রায় 8 মাস মতো করেছি, শুধু টিউশন ফি এবং পরিবারকে সাপোর্ট করার জন্য। কারণ আমার 1 বছরে খরচ ছিল। তখন আমি দেখলাম যে ওয়ানব্রো কলেজ থেকে আমি ইউনিভার্সিটিতে চলে যাই। ওয়ানব্রো কলেজে আমি পড়ি নাই। আচ্ছা। এখান থেকে আমি আরেকটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন, এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ সান্দারল্যান্ড। আচ্ছা, তো আপনি অ্যাডমিশন ফি দিলেন 1 বছরের? যে ওইটা আমার মার যাই, আমি নতুন করে আবার এই ইউনিভার্সিটি অফ সান্দারল্যান্ডে অ্যাডমিশন নেই অনার্সে। তো আমি এখানে অনার্স পড়ি। অনার্স পড়ার সময় আমার টিউশন ফি ছিল তখন 13,000 পাউন্ড। তা আমি স্কলারশিপ পাই 4,000 পাউন্ড। টোটাল খরচ দিয়ে আমার 17 থেকে 18,000 পাউন্ড খরচ হতো প্রতি বছরে। এই টাকাটা জোগাড় করার জন্য আমার কিচেন পটার, তারপরে সকালে ক্লিনিং এর জব, মানে টয়লেট পরিষ্কার করা, আমি টয়লেটও পরিষ্কার করেছি ক্যান্টারবারি গোল্ড ক্লাবে। এবং যে ফ্লোর পরিষ্কার করা, ফ্লোর ক্লিনার, হ্যাঁ ফ্লোর ক্লিনার, মপ দেওয়া এবং বার রেডি করে দেওয়া, এই কাজগুলো আমি করেছি। এবং এমন হয়েছে আমি তখন কেন্ট ইউনিভার্সিটিতে জব করার ফলে ওই কেন্ট ইউনিভার্সিটির লাইব্রেরি খোলা থাকতো সারা রাত। তো আমি যখন আমার রেস্টুরেন্টের কাজ শেষ হতো, আমি আমার কাপড় চেঞ্জ করে লাইব্রেরিতে পড়তাম, কেন্ট ইউনিভার্সিটির লাইব্রেরিতে। এবং আমার মনে আছে রাতের পর রাত আমি কেন্ট ইউনিভার্সিটির লাইব্রেরিতে পড়তে পড়তে টেবিলের উপর ঘুমাইছি। 2 সপ্তাহ 3 সপ্তাহ এমন হয়েছে আমি কখনো বেডেও যাই নাই। এবং ওই রেস্টুরেন্টে যারা শেফ বা অন্য যারা ছিল, এরাও আমাকে এইভাবে বলেছে, কত বাঙালি দেখলাম এখানে এসে লেখাপড়া করতে চাই, তুমি কি লেখাপড়া করতে পারবা? শুধু টাকা নষ্ট করতেছো, তা না করে শুধু কাজ করো, টাকা ইনকাম করো, আর শেষে যাওয়া হবার হবে। তো আমার একটাই লক্ষ্য ছিল যে না, আমি লেখাপড়াটা শেষ করবো। আরেকটা হতো ক্যারিস চার্চ ইউনিভার্সিটি এবং কেন্ট ইউনিভার্সিটি গ্রাজুয়েশন সেরিমনি হচ্ছে ক্যান্টারবারি ক্যাথিড্রালে। তো ওই স্টুডেন্টগুলো আমাদের রেস্টুরেন্টে খেতে আসতো, আমি ওদেরকে সার্ভ করতাম। তো ওদের যে গাউন, ওদের এইগুলো দেখে আমার ভিতরে খুব মানে আসতো যে আমি কবে এই জিনিসটা পরবো, এই গাউন কবে পরবো। এই জন্য আমি আরো বেশি হতাম। আর রুহুল ভাই আমাকে খুব হেল্প করতো। তখন ওনার আসে, আমি যখন বলতাম রুহুল ভাই আমার ক্লাস আছে, আমার আজকে একটু ছুটি লাগবে, আমাকে একটু ছুটি দেন, উনি ছুটি দিত। এবং ওনার কাছে আমি একবার ধার ছিলাম যে ভাই আমার 10,000 পাউন্ড লাগবে আমার নেক্সট ভিসার জন্য, ব্যাংকে রাখার জন্য, আপনি আমাকে হেল্প করেন।
উনি 10,000 পাউন্ড আমার অ্যাকাউন্টে দিয়ে দেয় এবং আরেক 5,000, টোটাল 15,000 পাউন্ড, বাংলাদেশের প্রায় 17 থেকে 18 লক্ষ টাকা আমাকে দিয়ে দেয়। তো আমার এখানে আসার ক্ষেত্রে এই রুহুল ভাইয়েরও কিছুটা অবদান আছে, কারণ ওনার রেস্টুরেন্টে থাকা বা উনি এই যে দেখেন 17-18 লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে, শুধু ওনার এখানে কাজ করি এইটার ভিত্তিতে। এবং আরেকটা ছিল, সমস্ত কাস্টমার আমাকে খুব ভালোবাসতো, কারণ আমার কমিউনিকেশন স্কিল বা সার্ভ অন্য যে বিষয়গুলো এগুলো খুব ভালো ছিল। তো আমি যখন ইউনিভার্সিটি অফ সান্দারল্যান্ডে পড়ি, তখন আমার রেজাল্ট বের হয়, তো তখন আমি ইভিনিংয়ে সার্ভ করতেছি আর কি রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে। তো হঠাৎ করে আমি জানি আজকে আমাদের রেজাল্ট বের হবে। আমি এই সমস্ত কিছু আপনি অনলাইনে চেক করতে পারবেন যে আপনার রেজাল্ট কবে বের হচ্ছে, কত মার্ক পেলেন এটা। তো আমি যখন আমার অ্যাকাউন্টে ঢুকে দেখি যে রেজাল্ট বের হয়েছে, আমি তখন এ গ্রেড পেয়ে যাই, মানে ফার্স্ট ক্লাস। তখন তো আমি রেস্টুরেন্টের ভিতর চিল্লাচ্ছি, ইয়াহু আই গট ইট, ইউরেকা। মানে সবাই তখন অবাক হয়েছে, কি হলো, এটা পাগল হয়ে গেল নাকি, এটা ওয়েটার এমন। তখন মানে রুল ওয়ার্স অন্য যারা আছে, হোয়াট হ্যাপেন, why you shouting, why you say eureka? I said I got the A, I got the result, that's I finished the bachelor, I got the A. তখন রেস্টুরেন্টে যারা ছিল সবাই উঠে হাত তালের সবাই এসে জড়ায় ধরছে যে কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ, ওয়েল ডান। মানে এইরকম একটা ছিল। তো এখানে জীবনের অনেক কষ্ট আমি এই অনার্স পড়ার সময় করেছি। এখন এই ইউনিভার্সিটি অফ সান্দারল্যান্ড ওরা ব্যান্ডিং করে বিজনেস ম্যানেজমেন্ট সাবজেক্টকে, আমার যে লেখাপড়া, আমার যে জীবন হিস্টোরি আছে, ওদের মেইন ওয়েবসাইটে আমার ছবি দিয়ে আমার হিস্টোরি আছে। আপনি যদি ইউনিভার্সিটি অফ সান্দারল্যান্ড লন্ডন ক্যাম্পাসে যান, ওদের বিজনেস ম্যানেজমেন্ট সাবজেক্ট প্রমোট করে আমাকে দিয়ে। তাই নাকি? হ্যাঁ, ইউকেতে। এবং আমি 2013 সালে ক্যান্টারবারি টাইমস ওরা আমাকে নিয়ে রিপোর্ট করে, ওয়াও, আমার সাকসেস নিয়ে। ক্যান্টারবারি টাইমস, এগুলো ডকুমেন্ট আছে আপনার জি, কাছে? আমার ফেসবুকে আছে, বা আপনি যদি ক্যান্টারবারি টাইমসে এসে যান ওখানেও পাবেন। তখন ওখানে একটা হয়, বিভিন্ন দেশের কালচারাল প্রোগ্রাম হয়। তো আমি ওখানে বাংলাদেশকে প্রমোট করি, যেমন আমার লুঙ্গি পরা ছিল, আমার মাথায় যে মাথল দেয় আর কি, আপনি রাজশাহীতে নানানাতে যেটাই আছে মাথল, ওইটা ছিল। তারপরে পাঞ্জাবি পরা ছিল, ওইটা দিয়ে পুরো এটা আমার এখনো আছে, ওই পত্রিকার কাটিং আমার কাছে। বিউটিফুল। ওরা তারপরে আমি ক্যান্টারবারি ক্যারিজ চার্চে মাস্টার্স করি। এটা ছিল আমি দ্বিতীয় বাঙালি ক্যান্টারবারি ক্যারিজ চার্চ ইউনিভার্সিটিতে, এবং এই ইউনিভার্সিটির পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট অফিসার ছিলাম, যা কোনো বাঙালি আর আগে কখনো হয় নাই। এবং এই ইউনিভার্সিটিও আমি বেস্ট স্টুডেন্ট। আমি যখন ইউকেতে অনার্স মাস্টার্স শেষ করি, তখন পিএইচডির জন্য আমি ইউনিভার্সিটি খুঁজতেছিলাম। তো আমার পিএইচডি ইউনিভার্সিটি হয় ইউকে দুইটা ইউনিভার্সিটি, একটা হচ্ছে ব্রাইটন ইউনিভার্সিটি, একটা নটিংহাম ইউনিভার্সিটি। দুইটা ইউনিভার্সিটি আমার পিএইচডি চান্স হয়, কিন্তু আমার স্কলারশিপ ছিল না। তারপর আমি অ্যাপ্লাই করলাম সুইজারল্যান্ড, ফ্রান্স, ইতালি, পোল্যান্ড। আল্লাহর অশেষ রহমতে প্রতিটা ইউনিভার্সিটি আমাকে অ্যাকসেপ্ট করে উইথ স্কলারশিপ। ওখানে অল্প অল্প স্কলারশিপ ছিল, কিন্তু পোল্যান্ডে ছিল ফুল স্কলারশিপ। ওকে। তখন আমার এক সিনিয়র বড় ভাই ছিল, যেখানে আমি মাস্টার্স করেছি ক্যান্টারবারি ক্যারিজ চার্চ ইউনিভার্সিটি থেকে, সাইদ ভাই। তো সাইদ ভাই হচ্ছে আমার জন্য একটা আশীর্বাদের মতো মানুষ, মানে আমার যত পরামর্শ আছে ওনার কাছ থেকে নেই, এবং উনি আমাকে সৎ পরামর্শগুলো দেয়। তো ওনাকে যখন আমি বললাম যে সাইদ ভাই, আমার তো 5টা ইউনিভার্সিটি থেকে অ্যাকসেপ্ট হয়েছে, 5টা দেশ থেকে, আমি কোথায় যাব? তখন সাইদ ভাই আমাকে বলে, সুইজারল্যান্ড হচ্ছে অনেক এক্সপেন্সিভ, এখানে যেয়ে তুমি বেশি দিন টিকতে পারবে না, এখানে যাওয়ার দরকার নেই। লন্ডন তো নাই, তারপরে ইতালিও সেম, ফ্রান্সেও এখানে অবস্থা ভালো না। আর তুমি পোল্যান্ডে যেতে পারো, কারণ এই যে ইউনিভার্সিটি তোমার অ্যাকসেপ্ট হয়েছে, এটা অনেক পুরাতন ইউনিভার্সিটি, 450 বছর বয়স, 9 জন নোবেল প্রাইজ পেয়েছে, এবং এদের রিসার্চ র্যাঙ্কিং অনেক ভালো, এবং তোমার ফুল স্কলারশিপ আছে, এবং এত বেশি এক্সপেন্সিভও না, তুমি এখানে আসতে পারো। তো আমি সাইদ ভাইয়ের কথাগুলো চোখ বুজে বিশ্বাস করি, এবং ওনার কথাগুলো এইভাবেই আমি নেই। আমি তখন পোল্যান্ডে চলে আসি, পোল্যান্ডে অ্যাপ্লাই করি। খুব তাড়াতাড়ি আমার সাবজেক্টটা খুব পপুলার হয়ে যায় পুরো ইউনিভার্সিটিতে, সুপারভাইজার সহ। আমার ছিল কন্ট্রিবিউশন অফ সোশ্যাল বিজনেস মডেল টু সলভ সোশ্যাল ইস্যু। আচ্ছা, মানে আপনি সোশ্যাল বিজনেস হচ্ছে প্রফেসর মোহাম্মদ ইউনুস স্যারের যে মাইক্রো ক্রেডিট, রাইট, এইটা। তো এই সোশ্যাল বিজনেসটা দিয়ে আমাদের যে সোশ্যাল ইস্যু আছে, সোশ্যাল প্রবলেম এক জিনিস, সোশ্যাল ইস্যু ভিন্ন জিনিস। তো এই সোশ্যাল ইস্যুটাকে আমরা কিভাবে সলভ করতে পারি? তো এখানে যেমন আমাদের ইমিগ্রেশন প্রবলেম আছে, আনএমপ্লয়মেন্ট আছে, তারপরে ওমেন এম্পাওয়ারমেন্ট আছে, তো অনেকগুলো বিষয় আছে। এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি এখন ডেভেলপ এবং ডেভেলপিং কান্ট্রির ভিতরে? যেমন আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, এটাকে আমরা যদি কম্পেয়ার করি ইউরোপে, এটা কিভাবে অ্যাপ্লাই করব?
তো প্রফেসর ইউনুস স্যারের যে মডেল, সোশ্যাল বিজনেস মডেল, এটা সায়েন্টিফিক মডেল না, এটা হচ্ছে জাস্ট বেসিক একটা মডেল, কিন্তু এটা ফেমাস হয়ে যায়। তো আমি এই মডেলটাকে সায়েন্টিফিক মডেল নিয়ে যাই স্টার ডুপ্লোর মডেলের ভিতরে। স্টার ডুপ্লো হচ্ছে ইনি 2021 সালে নোবেল প্রাইজ পেয়েছে ইকোনমিক্সে, ফ্রান্সের ইন্ডিয়া থাকে, আর ইনার স্বামী হচ্ছে অভিজিৎ ব্যানার্জি, ইন্ডিয়ান। ইনাদের যে একটা ছোট একটা মডেল আছে, এই মডেলটা ছিল টেকনোলজি, গুড গভর্নেন্স অ্যান্ড গভর্নমেন্ট। এই তিনটাকে আমি মডিফাই করে যে হাউ সোশ্যাল বিজনেস মডেল টু সলভ সোশ্যাল ইস্যু, এই মডেলটাকে আমি দাঁড় করাই। ওকে, দাঁড় করানোর পরে এই মডেলটা পুরো ফেমাস হয়ে যায় আমাদের ইউনিভার্সিটিতে। আপনার সুপারভাইজার কে ছিল? আমার সুপারভাইজার ছিল হচ্ছে অ্যাগনিশকা ম্যাকারেভিজ, মানে উনি পুলিশ? জি, পুলিশ। ওকে, উনি ডক্টর হব। তো উনি যখন এইটা করে, তো আমার অনেক ফেমাস হয়ে যায়। লাইক আপনার তো রিসার্চ পেপার আগেই সাবমিট করতে হয় যে আমি এর উপরে করতে চাচ্ছি, তুমি জি আমাকে। জি 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 জি। সো উনি এটা জেনে শুনে আপনাকে জেনে শুনে, এবং আমার এই রিসার্চ পেপারগুলো আমার 5টা দেশে অ্যাকসেপ্ট হয়। ওকে, পিএইচডি, যেটা আমি আপনাকে বললাম, সুইজারল্যান্ডে জেনিভা বিজনেস স্কুল, ওরা আমাকে অ্যাকসেপ্ট করে। রেন্স বিজনেস স্কুল, ফ্রান্স। আরেকটা ছিল হচ্ছে ফ্লোরেন্স ইউনিভার্সিটি ইন ইতালি, এবং পোল্যান্ডের ইউনিভার্সিটি অফ ব্রোসভ। আমি ভাই আপনাকে একটা প্রশ্ন করতে চাই, মানে আমাদের দেশে পিএইচডি যারা করেন, জি, বা দেশের বাইরে যারা পিএইচডি করেন, আমরা ধরে নিই তারা একাডেমিশিয়ান হবেন। জি, আপনার আসলে এম কি ছিল? পিএইচডি করে যদি আমি একাডেমিয়ান না হই, তাহলে আমার তো পিএইচডির প্রয়োজন নাই। তো আমি তখন ধরে নিয়েছি না, আমি প্রফেসর হব, আমি ইউনিভার্সিটিতে পড়াবো। তো যখন আমরা পিএইচডিতে যাই, তখন আমি ওখানে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শুরু করি ওই ইউনিভার্সিটিতে। ওই ইউনিভার্সিটি, পোল্যান্ড ইউনিভার্সিটির নামটা কি ছিল? ইউনিভার্সিটি অফ ব্রোসভ। ওকে, ইউনিভার্সিটি অফ ব্রোসভ, WROCLAW। যারা আপনারা এই বিষয়গুলো নিয়ে চেক করতে চান, উনি ডিটেল বলে দিচ্ছে, আপনারা গিয়ে ওখানে চেক করে দেখতে পারেন। আমরা তো আমাদের জায়গা থেকে চেক করেছি, ইনফ্যাক্ট প্রচুর সময় নিয়েছি। ওনাকে কিন্তু আমাদের মিডিয়াতেই ফার্স্ট না, বাংলাদেশের অনেক প্রমিনেন্ট মিডিয়াতে ফোকাস করা হয়েছে, কিন্তু আমরা তারপরেও ওনার কাছ থেকে বিনয়ের সাথে যথেষ্ট সময় চেয়ে নিয়েছি, ক্রস চেক করেছি, তারপরে আমরা আজকে এখানে নিয়ে এসেছি। প্রথম পর্যায়ে আমি শুনে হা হয়ে গিয়েছিলাম যে কি বলে এই ভদ্রলোক। তারপরে যখন আমরা ফ্যাক্ট ফাইন্ডিং করলাম, দ্যাটস রিয়েলি অ্যামেজিং। আপনারা শেষ পর্যন্ত শোনেন তারপর। এবং আমার যে রিসার্চ পেপার ইউনিভার্সিটির মেইন ওয়েবসাইটে আছে, আপনি যদি গুগলে সার্চ দেন, দেখবেন কন্ট্রিবিউশন অফ সোশ্যাল বিজনেস মডেল টু সলভ সোশ্যাল ইস্যু, এখানে গুগলে আছে আমার পুরো রিসার্চ পেপার। ইউনিভার্সিটি অলরেডি সাবমিট করেছে, ইউনিভার্সিটি লাইব্রেরিতে আমার এই থিসিস আছে। এবং আমার 2019 সালে আমি আমার প্রফেসর বাংলাদেশে আসি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জি জি জি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা লেকচার দেই ভূগোল ডিপার্টমেন্টে। তারপর আমাদের প্রফেসর ইউনুস স্যারের সাথে আমার মিটিং হয়, আমার প্রফেসরের মিটিং হয়, ওনার ইন্টারভিউ নেই আমরা। এবং আমার প্রফেসর ইউনুস স্যারের সাথে আমার প্রায় 4-5 বার দেখা হয়েছে, এবং উনি আমার থিসিসে ওনার সিগনেচারও আছে, উনি আমার এই থিসিস সম্পর্কে জানেন। অসাধারণ, অসাধারণ। জি। তারপরে ওটা কি, মানে আপনার কত বছর লাগলো কমপ্লিট করতে ওখানে পিএইচডি? এক্স্যাক্টলি 4 বছর। 4 বছর লেগেছে? এক্স্যাক্টলি 4 বছর। আমার কোনো এক্সটেনশন ছিল না। এবং মজার বিষয় হচ্ছে, আমি এই ইউনিভার্সিটি 450 বছর ইতিহাসে আমি একমাত্র ফরেনার যে পরপর 3 বার বেস্ট স্টুডেন্ট রেক্টর স্কলারশিপ পেয়েছি ওখানে পিএইচডি করতে গিয়ে। জি, পিএইচডি করতে গিয়ে বেস্ট স্টুডেন্ট রেক্টর স্কলারশিপ হচ্ছে পুরো ইউনিভার্সিটিতে আপনার স্টুডেন্টের র্যাঙ্কিং হয়, মানে আপনার টিচিং অ্যাচিভমেন্ট, আপনার আর্টিকেল অ্যাচিভমেন্ট, আপনার কনফারেন্স, তারপর থিসিস, এই 4টা বিষয় এক করে আপনার কত মার্ক, এটার উপর ভিত্তি করে বেস্ট স্টুডেন্ট রেক্টর স্কলারশিপ হয়। কয়বার পেয়েছেন? আমি 3 বার পেয়েছি, পরপর 3 বার, 2019, 2020, 2021। ইউনিভার্সিটির বয়স কত বললেন আপনি? 400 বছর। 400 বছর এটার ইতিহাস। 400 বছরের ইতিহাসে কেউ পায় নাই? না, পরপর 3 বার কেউ পায়নি। আমাদের ছেলেরা কত ব্রিলিয়ান্ট না, জাস্ট খালি একটা এনভায়রনমেন্ট দিলে বাঙালি কি করতে পারে। ওয়াও। আরেকটা ছিল হচ্ছে এখানে ECPR কনফারেন্স, এটা ওয়ান অফ দ্য বিগেস্ট কনফারেন্স ইন দ্য ওয়ার্ল্ড। তো এই কনফারেন্সে আমি একমাত্র ওই ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা, অনেক প্রফেসরদেরও পেপার অ্যাকসেপ্ট হয় না, আমার 5 বার পেপার অ্যাকসেপ্ট হয়েছে। আমি প্রেজেন্টেশন দিয়েছি ECPR কনফারেন্সে, এবং ওই কনফারেন্সে চেয়ার ছিলাম আমি 2 বার। মাশাআল্লাহ। এবং এই কনফারেন্সে সারা বিশ্ব থেকে, এটাকে বলে ইয়াং স্টার অ্যাওয়ার্ড, মানে সারা বিশ্ব থেকে যারা ইন্টেলেকচুয়াল আছে রিসার্চের উপরে, যাদের অনেক আর্টিকেল বের হয়েছে, এটার উপর ভিত্তি করে অ্যাওয়ার্ড দেয়। তো আমাকে আমার ইউনিভার্সিটি নমিনেশন দেয়, মানে ডিন। তো আমি আনফর্চুনেটলি এখানে অ্যাওয়ার্ডটা পাইনি, তবে এই ইউনিভার্সিটি থেকে নমিনেশন দেওয়া মানে হিউজ। আমার যে অ্যাচিভমেন্টগুলো ছিল, আমি যখন পিএইচডি শেষ করি, আমার অলরেডি 8টা আর্টিকেল বের হয়।
একটা আর্টিকেল আছে মনে করেন IGI গ্লোবাল পাবলিশার, এটা হচ্ছে USA। তারপর এমরিড, Wow. এটা UK। তারপর রোমানিয়া থেকে আমার আর্টিকেল বের হয়েছে। তারপর মানে বিশ্বের ভালো ভালো যে জার্নাল ইম্প্যাক্টগুলো আছে ওখান থেকে আমার আর্টিকেলগুলো আছে। আর কনফারেন্স তো অনেক। এই পিএইচডি টাইমটাতে International আপনি কি conference, জি। করছিলেন, মানে পেশা কি ছিল আপনার? নাকি পিএইচডির পুরোপুরি সময় আমি এখানে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছি এবং আরেকটা ইউনিভার্সিটির লেকচারার হিসেবে কাজ করতাম ওখানেই, পোল্যান্ডে? ওখানে পোল্যান্ডে। এটা ছিল দ্য ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ লজিস্টিক অ্যান্ড ট্রান্সপোর্ট। ওকে, সো আপনার আন্ডারগ্রেডে এ এবং জি। আপনি মাস্টার্সে গিয়েও আপনি হচ্ছে জি। কি পেলেন? এ। এ ওকে, সো বোথ এ, গুড রেজাল্ট। বোথ রেজাল্ট। এবং খুব ইজি কি মানে ওখানে টিচিং প্রফেশনে না না, যাওয়াটা? টিচিং এটা হওয়ার ওদের ক্যাটাগরিটা ভিন্ন। যেমন আপনি যখন টিচিংয়ে অ্যাপ্লাই করবেন তখন ওরা আপনাকে দেখে আপনার রিসার্চ পেপার, আপনার কতগুলো আর্টিকেল বের হয়েছে, আপনি কোথা থেকে লেখাপড়া করেছেন, তারপর আপনার কনফারেন্সে আপনি কোথায় দিয়েছেন। এটা যখন আপনার সিভি দেখার পর ওরা আপনাকে যখন সিলেক্ট করে তখন ওরা আপনাকে ইনভাইট করে প্রেজেন্টেশনের জন্য। লাইক ওদের কি ভ্যাকেন্সি অ্যানাউন্সমেন্ট থাকে নাকি আপনি নিজে থেকে অ্যাপ্লাই না, করেন? vacancy ভ্যাকেন্সি অ্যানাউন্সমেন্টের থাকে। জি, এগেইনস্টে জি, আপনাকে অ্যাপ্লাই করতে হয়? জি অনলাইনে। ওকে, তো আমি ওখানে অ্যাপ্লাই করার পর ওরা আমাকে সিলেক্ট করে, কারণ আমার সার্টিফিকেট ছিল ইউকের, আর ইউকে সার্টিফিকেটের অনেক ভ্যালু ইউরোপে। ওকে। ওরা খুবই সম্মান করে Okay. ইউকে এটা। আমি যখন ওখানে অ্যাপ্লাই করি লেকচারার হিসেবে, যখন ওরা আমাকে সিলেক্ট করে তো ওখানে সমস্ত প্রফেসরদের সামনে আপনাকে দিতে হবে, প্রেজেন্টেশন দিতে হবে। ওখানে রেক্টর, ভাইস রেক্টর, ডিন বা অন্যান্য যে প্রফেসর বা স্টুডেন্ট যারা থাকে ওখানে আপনাকে একটা প্রেজেন্টেশন দিতে হবে। ওই প্রেজেন্টেশনে আপনাকে ওরা চয়েস করবে আপনি ইউ সিলেক্টেড অর নট। বিউটিফুল। তা আমি যখন ওখানে প্রেজেন্টেশন দিই সোশ্যাল বিজনেসের উপরে, এমন ভাবে তো সবাই তো এমন করতালি, সাথে সাথে ওরা রুলস ব্রেক করে বলছে উই আর টেকিং ইউ। ওকে, বিউটিফুল। ওখানে অ্যানাউন্স দিয়ে দিচ্ছে উই আর টেকিং ইউ, উই উইল গোয়িং টু সাইন দ্য এগ্রিমেন্ট উইথ ইউ। ওকে, সো আপনি ওখানে জয়েন করলেন? ওখানে জয়েন করি, ওখানে 2 বছর লেকচারার হিসেবে আমি চাকরি করি। কোন ইউনিভার্সিটি? এটা দ্য ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ লজিস্টিক অ্যান্ড ট্রান্সপোর্ট, পোল্যান্ডে? ইন পোল্যান্ড, রকলো, পোল্যান্ড। ওকে, রকলো কি ওদের কোনো প্রভিন্স? জি এটা হচ্ছে সিটি। আমি যে আচ্ছা। সিটিতে থাকি এটার নাম বলে রকলো, মানে ইংলিশে বলে রকলো, আর পুলিশে বলে ব্রোসভ। ব্রোসভ, হ্যাঁ, জি। এখানে। পরে আমি যখন লাস্ট ইয়ার পিএইচডিতে আসি তখন আমি এই জবটা ছেড়ে দিই, কারণ পিএইচডি অনেক চাপ ছিল। আর আমার এই থিসিসের প্র্যাকটিক্যাল কাজটা বোঝানোর জন্য, মানে সোশ্যাল ইস্যুটা কিভাবে আমরা সলভ করতে পারি এটা বোঝানোর জন্য আমি তখন ওখানে একটা বিজনেস দাঁড় করাই, একটা রেস্টুরেন্ট দাঁড় করাই নিজে, এবং আমার একজন শেয়ার হোল্ডার ছিল। তো দুজন মিলে আমরা ওখানে একটা ফাস্ট ফুডের রেস্টুরেন্ট দিই। আচ্ছা, তো ওই রেস্টুরেন্টটা এখনো আছে। বিউটিফুল। ওটা 3টা ইউনিভার্সিটির সামনে, আমার আরো 2টা ব্রাঞ্চ আছে। Okay. আমার রেস্টুরেন্টও আছে ওখানে। সবগুলো আপনার রেস্টুরেন্ট? জি সবগুলো আমার রেস্টুরেন্ট। Okay. তো ইন দ্য মিন টাইম আমি যখন এই কাজগুলো করার জন্য আমি একটা অফিসে যাই, ওটা হচ্ছে মেয়র অফিস, ওখানকার প্রেসিডেন্ট অফিসে। তো ওখানে যাওয়ার পর আমি যাই আমার হাউস কন্ট্রাক্টের একটা ডকুমেন্টস আনার জন্য এবং আমার ইউকে ড্রাইভিং লাইসেন্স চেঞ্জ করার জন্য। ওখানে পোল্যান্ডের কিছু কিছু মানুষ মানে ইংলিশ পারে, কিছু কিছু মানুষ ইংলিশ পারে না। আমি তখন ভালো পোলিশ ল্যাঙ্গুয়েজ পারি না। তো এই অফিসে যে তখন আমি ওদের কাছে হেল্প চাই যে আমি এখানে আসছি আমার একটা হাউস ডকুমেন্টসের জন্য আর আমার ইউকে ড্রাইভিং লাইসেন্স চেঞ্জ করার জন্য আমার কিভাবে করা লাগবে। তো তখন ওখানে এক অফিসার ছিলেন, উনি আরেক অফিসারকে ডেকে নিয়ে আসে, ওই ভদ্র মহিলাকে এনে আমাকে, উনি আবার ইংলিশ পারতো। তখন নাম কি ছিল ওনার? ওনার নাম পাউলিনা। ওকে, পাউলিনাকে ডেকে দিল। জি, পাউলিনাকে ডেকে দিল। ডেকে দেওয়ার পর উনি আমার মানে ফর্মগুলো ফিল আপ করে দিয়ে তারপর ড্রাইভিং লাইসেন্স কিভাবে করবো এইভাবে সার্ভিসগুলো দিল। শি ইজ পুলিশ না বাই বর্ন পুলিশ। Okay. তার মানে আমরা যেমন বলি 14 গোষ্ঠী পুলিশ, মানে বাঙালি তাই এমন 14 গোষ্ঠী পুলিশ। ওকে, তা এই পোল্যান্ডের অধিবাসীদেরকে পুলিশ বলা জি হয়। জি by the জি way, জি হ্যাঁ। তো তখন হওয়ার পর উনি আমাকে ভালো মানে হেল্প করে। তো শেষে আসার সময় আমি তাকে জিজ্ঞাসা করি যে can I get your number because I want to change my UK driving license, so I will come back maybe tomorrow or day after tomorrow, and your office other people they cannot speak English and I cannot speak Polish language also, so how I can get help, so can I get your number? So সে খুব ক্লেভার ছিল, তখন আমাকে তার অফিসের নাম্বার দেয়, TNT নাম্বার, মানে কল করলে যে কেউ ধরতে পারে, অন্য কেউ ধরতে পারে। তো আমি চেক করে দেখেছি যে দিস ইজ দ্য TNT নাম্বার, ইউর অফিস নাম্বার, ক্যান আই গেট ইউর পার্সোনাল নাম্বার লাইক এ ফোন নাম্বার, সো আই ক্যান গেট হেল্প ফ্রম ইউ, জাস্ট হেল্প, নাথিং মোর। অ্যান্ড
1 মিনিট চুপ থাকার পর সে বলছে যে ওকে। তো তখন সে তার ওই নাম্বারটা দেয়, ওই ফোন নাম্বার কিন্তু এখনো আমার পকেটে আছে, হয়তো চেক করলে আমি পাবো। আমি দেখাই আপনাকে একটু পরে হয়তো এই মাঝখানে। তো তখন ও ইয়েস, কত বছর আগে লেখা এটা? এটা হচ্ছে 2000 সালে জানুয়ারি 10 তারিখে, কত যত্ন করে রেখে 2020 সালের জানুয়ারি 10 তারিখে। ইটস ইম্পর্টেন্ট বিকজ জি, আমরা জি, বুঝতে জি, পারবো না জি। একটু পরে কেন বলছি ইম্পর্টেন্ট। কাগজটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপর? আমি নাম্বারগুলো দেখাবো না, শুধু এটা দেখাই। এই দেখেন লেখা আছে পাউলিনা। পাউলিনা, ওকে। হাতে। জানে পাউলিনা, জানে জি এইটা জি আপনি জি, যত্ন করে রেখে দিয়েছে? জি জি জি, এটা Okay, জানে। fine. তো তখন এই নাম্বারটা দেয়, তো আমি ওখানে আরেকটা অফিসে যাই এখান থেকে। আচ্ছা। তো আমার হাতে আধা ঘন্টা সময় ছিল, আর এবং তখন আমি ওখানকার ইউনিভার্সিটি লেকচারার, দ্য ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ লজিস্টিকে, এবং তখন আমার কার্ডটা ওনাকে দিয়ে আসি। তো ইন দ্য মিন টাইম উনি আমার সমস্ত কিছু, যেহেতু উনি ওই প্রেসিডেন্ট অফিসে চাকরি করে, আমার একটা নাম্বার আছে, ওকে বলে পের্সেল নাম্বার, ওইটা দিলে আমার জীবনের সমস্ত কিছু বের করতে পারে। তো মিন দ্য টাইমে ও হয়তো চেক করেছে বা এমন কিছু। চেক করার পর আমি একটা অফিসে বসে ওকে একটা থ্যাংক ইউ মেসেজ দিয়েছি, আমাকে যে সুন্দর সার্ভিস দিয়েছে এটি দিয়ে। তখন আমি অফার করেছি যে আমি তোমার সার্ভিসে খুব খুশি, তো অ্যাজ এ রেসপেক্ট আই উড লাইক টু অফার ইউ ফর টি, ইফ ইউ ফ্রি উই ক্যান মিট সামওয়্যার অ্যান্ড উই ক্যান হ্যাভ এ টি অ্যান্ড উই ক্যান হ্যাভ এ টক। সো ও আমাকে লিখছে যে তখন যে টুডে আই এম বিজি, আই ক্যান নট মিট ইউ। তো তখন এই ইসের পরে নেক্সট ডে আমি আবার মেসেজ দিছি যে তোমার সাথে দেখা করা যায় কিনা, তুমি আমাকে যে ইন দ্য মিনটাইম ইউ লাইক হার নাকি জাস্ট এমনিতেই মিট করা? জাস্ট এই এমনিতেই মিট করা, যে আমি একজন আমার ফ্রেন্ড দরকার, যেহেতু আমি Okay. ওখানে গিয়েছি এমন Okay. কিছু একটা অফিসে, তখন মানে মেয়র অফিস কিন্তু গুরুত্বপূর্ণ একটা অফিস। জি, মানে জি। এই অফিসে আমাদের ফরেনার বা যারাই হোক সবারই ওখানে যেতে হবে, ওখান থেকে মানে না যে কোনো অপশন নাই যে কোনো কাজের জন্য। তো এই অফিসে একজন ফ্রেন্ড পাওয়া মানে তো মনে করেন সোনা হরিণের মতোই। তো ইন দ্য মিন টাইম ও আমার সমস্ত কিছু চেক করার পর নেক্সট ডে ও আমাকে মানে টাইম দিয়েছে যে ঠিক আছে ওকে উই ক্যান মিট দ্য উইকেন্ড। তো আমরা ওখানে একটা বারে যেয়ে আমরা বসি এবং জুস খাই, অরেঞ্জ জুস। তো ইন দ্য মিন টাইম ওখানে আমার জীবনের হিস্টোরিগুলো বলেছি, যে আমার জন্ম গ্রামে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, এত দূর থেকে এসেছি, এটা করেছি ওইটা করেছি, হ্যান ত্যান বলার পর ও তখন আমাকে আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনার পর তখন আমি ওকে বলছি যে আর ইউ সিঙ্গেল? তো বলছে যে ইয়েস। তো তখন আমি এমন Want to একটা be mingle? তো ও শোনার পর ও তো মানে আমার মুখের দিকে তাকায় আছে, কোনো কিছু বলে না। তো আমি বলেছি যে আমি তো মুসলিম, আমি মুসলমান, আমাদের কিছু নিয়ম আছে, যেমন মুসলমান বিয়ে করতে হলে Do মুসলমান you হতে propose হয়। her? জি, First day-তেই? ফার্স্ট ডে আই সেড হোয়াট ইজ আওয়ার সিস্টেম টু Okay. ম্যারি অর লাইক সামওয়ান। Okay. সো প্রথম মিটিং এ এটা আমি নর্মালি বুঝাইছি যে আমরা তো মুসলমান, কিভাবে আমাদের দেশে বিয়ে হয়, কিভাবে Okay. ইয়ে হয়, এমন কিছু বলার পর তো বেশি টাইম নেই, আমরা আধা ঘন্টা বসে চলে গিয়েছি। তো তখন ও আমাকে যাওয়ার পর থ্যাংক ইউ ভেরি মাঝখানে আমরা ট্যাক্স দিতাম, কেমন কথাবার্তা হাউ আর বলতো। ইউ আদার দিস। Beautiful. তো নেক্সট উইকে আমি ওকে আবার অফার করি যে কফির জন্য, যে উই হ্যাড এ নাইস টাইম, ক্যান উই মিট এগেইন? তো ও বলে যে ইয়েস আই এম ফ্রি ইন দ্য উইকেন্ড, উই ক্যান মিট ইন ফ্রাইডে ইভিনিং। তো আমরা যখন ফ্রাইডে ইভিনিংয়ে মিট করি, ওখানে কথা বলার পরে তখন ওকে আমি বলি যে দেখো তোমাকে আমার আমি তো বাংলাদেশ থেকে এসেছি, আমি মুসলমান, এইটা তো তুমি যদি সিঙ্গেল থাকো আমরা একটা কিছু আসতে পারি, বা তোমাকে আমার ভালো লেগেছে, আই লাইক ইউ। তো ও কিছু বলে নাই, না বলার পর পরে হঠাৎ করে আমাকে একদিন ইনভাইট করেছে ওর বাসায়। তো ইনভাইট করার পর এটা ছিল ওর নানির বার্থডে, ওকে। মানে 3 সপ্তাহের মাথায় ওর বাসায় আমাকে ইনভাইট করেছে। কিন্তু ওখানে আছে ওর নানি এবং মা, পলিনার মা, ভাই আর হচ্ছে মামা। তো সবাই আমরা টেবিলে বসে আছি, আমাকে ইনভাইট করার পর আমি এমন কাজ করেছি, আমি একটা রিং কিনে নিয়ে গেছি অজান্তে। পাউলিনা আগে থেকেও কি প্রিপেয়ার ছিল? লাইক না না, সে জানে না। সো আপনি এতটা কনফিডেন্ট কেন হইলেন? হ্যাঁ, হিতে বিপরীত হয়ে যেতে পারতো তো। না, আমি যখন দেখেছি যে আসলে এমন একটা, যেহেতু আমি টিচার, আমি তো পড়াই, এবং ওর যখন বসছে আমি তখন অনেক কিছু অবজার্ভ করেছি, করে আমি বুঝতে পেরেছি না এ হয়তো শি উইল অ্যাকসেপ্ট মি। ওকে, সো আপনার আগে থেকে একটু পালস ছিল ওর? জি 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 জি, যে শি উইল অ্যাকসেপ্ট মি, Okay. ইফ নট সো নাথিং টু লুজ, বাট আই ক্যান ট্রাই। ওকে। তো যেহেতু বাঙালিদের তো সাহস একটু অন্যরকম, তো আমাকে ইনভাইট করার পর আমি রিং নিয়ে গেছি, আমরা খাচ্ছি, ও আমার পাশে বসেছে। তো হঠাৎ করে দাঁড়ায় আমি
সবার মানে মধ্যে ওকে propose সবার ভিতরে প্রপোজ করেছি যে আই রিয়েলি লাইক ইউ অ্যান্ড আই লাভ ইউ, উড ইউ ম্যারি মি? তো তখন ওর ভাই আরো যারা আছে সবাই তো খুব যে স্বাভাবিক। কি অবস্থা। তো ও 1 মিনিট থেকে উঠে দাঁড়ায় হাত দিছে। ও ওয়াও, এটা পরিচয় কতদিনের মধ্যে? এটা 3 সপ্তাহের মাথায়। ওকে, তারপর তো শুভস্য শীঘ্রম বলে একটা কথা আছে, জীবনে যাকে রিসিভ করতে হবে তাকে নিয়ে আসলে দেরি করার কোনো লাভ নাই, সময় নষ্ট। ওকে ওকে, বিউটিফুল। তো তখন ও যখন হাত দিছে তখন তো সবাই মানে খুশির কান্না, সবাই আমরা এটি হলো। তারপরে ওকে বললাম যে যেহেতু আমি মুসলমান, আমাকে বিয়ে করতে হলে আমাদের মুসলমান ওয়েতে আমাকে বিয়ে করতে হবে। তখন ওখানে আমার আরো She was Christian? জি জি, তখন ও অ্যাকসেপ্ট করে আমাকে। ইসের পরে আমরা যখন পরের দিন ওর সাথে বিস্তারিত কথা বলি, তখন তো আমার মানে যে ফিউচার ওয়াইফ। এক্স্যাক্টলি, বাট ফিউচার অফ Exactly, yes, yes. আপনার তো নিজের পরিবারের কথা বলার কথা, কি জি জি অবস্থা? জি, আমি তখন আমার পরিবারের সাথে কথা বলিনি। আচ্ছা, আমি আমার পরিবারের সাথে কথা বলিনি। মানে আপনার কি এক্সপেকটেশন ছিল পরিবারের সাথে কথা বললে কি হতে পারে? আম্মা হার্ট অ্যাটাক করতে পারে বা বা পরিবার কি করতে পারে, তখন আমি জানি আমার পরিবারকে আমি ধীরে ধীরে বোঝাবেন। বোঝাবো। তখন আমি আমার ওয়াইফকে বললাম যে আমি তো মুসলমান, আমাদের যে নিয়ম হচ্ছে মুসলমানকে মুসলমান বিয়ে করে, মসজিদে যে কালেমা পড়তে হয় এই শরিয়ত মোতাবেক এইভাবে। তো খুব পজিটিভ ছিল। পরে আমাদের ওখানে যত বাঙালি ছিল, কিছু বাঙালি আমার ফ্রেন্ড ছিল, এদের মাধ্যমে আমরা মসজিদে যাই, মসজিদে ইমামের মাধ্যমে ওখানে মুসলমান হয় এবং মুসলিম ওইতে প্রথমে বিয়ে হয়। তারপরে আমাদের ওখানে যে গভর্নমেন্ট রেজিস্ট্রেশন হয় এটা হচ্ছে অগস্টে, তখন আমাদের এইভাবে বিয়ে হয়। So, পরিচয় কয়দিনের মাথায় আপনারা বিয়ে শাদী করলেন? আমরা 4 সপ্তাহের মাথায়। ও ওয়াও, মানে এটা ছিল আসলে ম্যাজিক্যাল। ওরা কি বাঙালি ছেলেদের সম্পর্কে আগে জানতো, এশিয়ানদের সম্পর্কে জানতো আপনার? এরা আমার ওয়াইফ যেহেতু ওই প্রেসিডেন্ট অফিসে চাকরি করে, So, idea তো ছিল। ওই আইডিয়া ছিল এবং ইন দ্য মিন টাইমে আমার অনেক কিছু চেক করেছে। ওই যে আমি বললাম না আমাদের পিসেল Bio নাম্বার, check হ্যাঁ হ্যাঁ করেছে। জি, এটা চেক করলে পাই। এবং তখন আমি আবার তখন থেকে আমি কিন্তু ভালো ফেমাস। যেমন আমি যখন ওখানকার লেকচারার এবং আমি ওখানে এফএম 92.5 ওখানে যে রেডিও আছে, রেডিওতে প্রোগ্রাম করেছে আমার টপিক নিয়ে, এবং পুরো ইউনিভার্সিটি জুড়ে ছাত্রছাত্রীর মুখে আমার টপিক সব জায়গায় সোশ্যাল বিজনেস। আচ্ছা, এবং এটা নিয়ে আমি তখন পুলিশ যে এফএম আছে 92.5 ওখানে আমার রিসার্চ নিয়ে আমি কথা বলি। বিয়ে শাদী করার পর তখন ফ্যামিলি জানে না, জি, জি, বাংলাদেশের লোকজন জানে না। তখন আমরা বিয়ে করি এখানে। বিয়ে করার পর ধীরে ধীরে আমার মার সাথে কথা বলি এইটা যে মা আমি যদি ফরেনার বিয়ে করি কেমন হবে। আমার বাবাকে বলি যে আমি তো একটা ফরেনার পছন্দ করেছি, বিয়ে করলে কেমন হবে। হচ্ছে না না, ওই দেশ তো ভালো না, খ্রিস্টান মানুষ ছোট ছোট কাপড় পরে, এটা তো এটা করা যাবে না। তা আমি বলছি যে যদি তোমার বৌমা মুসলমান হয় তাহলে কি হবে। তো মুসলমান হলে তাহলে চিন্তা করা যায় যে কি করা যায়, তবে বেটার হচ্ছে বাঙালি মানুষ, তুমি যেহেতু গ্রামের মানুষ, গ্রামের সহজ সরল একটা মানুষ বিয়ে করো, তাহলে এটাই ভালো হবে আমাদের জন্য, আমাদের কেউ দেখলো এটি হবে। তো আমি এইভাবে 6 থেকে 8 মাসের মাথায় আমার পরিবারকে ফাইনালি বলি যে হ্যাঁ আমি বিয়ে করেছি, আমার বউ খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে, ও প্রেগনেন্ট, আমার ছেলে হবে। ও, তখন পরিবারের সবাই বলে যে তুমি এমন কাজ করেছো। এটা তো শক না, এটা তো পুরো ঝড় হয়ে গেছে হ্যাঁ, রীতিমতো তো মেন্টালি। তখন আমার যেহেতু আমার বাবা মার সাথে সবসময় ভালো একটা সম্পর্ক ছিল, ছোটবেলা থেকে আমাদেরকে খুব অন্যভাবে মানুষ করেছে। আর আমার মা, আমার বাবা, আমার ভাই, আমরা বন্ধুর মতো প্রতিটা বিষয়গুলো শেয়ার করতাম। কিন্তু এই বিষয়টা আমি এদেরকে মানে আন্ডারস্ট্যান্ডিং করেছি স্লোলি, মানে এমনভাবে পুশ করিনি যাতে এরা আঘাত পায় বা এটা নেওয়ার জন্য কঠিন হয়ে যায়। সো ইউ গট দ্য সিটিজেনশিপ অফ পোল্যান্ড, রাইট? আপনি পোল্যান্ডের Yes. সিটিজেনশিপ পেলেন নাকি ইউকের সিটিজেনশিপ পেয়েছিলেন আপনি আগে? না, আমি হচ্ছে পোলিশ রেসিডেন্ট, পার্মানেন্ট রেসিডেন্টশিপ আছে আমার। এখনো সিটিজেনশিপ না? সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছি, আমি ওয়েটিং করতেছি Okay. কাছে, প্রেসিডেন্টের কাছে। আপনার ওয়াইফ তো ওনারা তো অবশ্যই ডেফিনেটলি জি, জি। সিটিজেন, আপনার আমার বাচ্চাও ছেলে, সিটিজেন, জি, জি। শুধু আপনি এখন অ্যাপ্লাই করেছেন। জি, আমি পাসপোর্ট যাওয়ার পরে পেয়ে যাব। ওকে, যে বাই দ্য ওয়ে পাউলিনা আমাদের সাথে কিছুক্ষণ মধ্যেই জয়েন করবে, আপনারা একটু ওয়েট করেন। হ্যাঁ, আমার ওয়াইফ হিসেবে অনেক ভালো, এটা খুবই চমৎকার একজন মানুষ, আর খুবই পজিটিভ। বাংলাদেশের যত খাবার আছে সমস্ত খাবার রান্না করতে পারে, সমস্ত খাবার খায়, এবং মুসলমানের হিসেবে যে বিষয়গুলো আছে এগুলো খুব পজিটিভ ভাবে নিয়েছে। এবং আমরা একসাথে নামাজ পড়ি, মাশাআল্লাহ। রোজাও রাখে। তারপর বাংলায় মোটামুটি ভালোই কথা বলতে কত পারে। বছর হলো সংসার? আমাদের প্রায় 5 বছর হয়ে যাচ্ছে, 2020 থেকে। ছেলের বয়স? ছেলের বয়স 4 বছর। ছেলেকেও নিয়ে আসবো আমরা। জি, হ্যাঁ। 4 বছর। তারপরে আপনার ক্যারিয়ার গ্রোথের জায়গায় যদি আসতে চাই, আপনি কি কি করলেন, কি হলো তো আপনার? আমার এই মাঝখানে আমার পিএইচডি শেষ হলো। পিএইচডি শেষ করার আগেই 2022 সালে আমি একটা কলেজ দিই, পোল্যান্ডে। কলেজ দিলেন? জি, কলেজ এই অর্থায়ন দিয়েছি। কে করলো?
এটা অর্থায়ন ছিল হচ্ছে আমি যখন ইউকেতে লেখাপড়া করি তখন ইউনিভার্সিটি অফ সান্দারল্যান্ডে আমি তখন বেস স্টুডেন্ট। ওখানকার সমস্ত ইউনিভার্সিটির টিচার যারা ছিল সবার সাথে আমার ভালো সম্পর্ক ছিল। তখন আমাকে ওই ইউনিভার্সিটি থেকে অফার করা হয় তোমরা আমার একটা ব্রাঞ্চ এখানে নিয়ে আসো। আচ্ছা, তুমি যেহেতু পোল্যান্ডে আছো, সো পোল্যান্ডে একটা ব্রাঞ্চ। জি, পোল্যান্ডে একটা ব্রাঞ্চ নিয়ে আসো, তুমি ওখানে এটা দেখাশোনা করবা। ও, তখন আমার মানে এটা ছিল আমার ওখানে আমার একটা বেস্ট টিচার ছিলেন, ওনার বিপিন নাদা। উনি আমাকে এখনো পর্যন্ত অনেক ভালোবাসে। ওনার সাথে কাইন্ড অফ ফ্র্যাঞ্চাইজি যেটাকে বলে। জি জি জি, ফ্র্যাঞ্চাইজি। তখন আমি এটা ওখানে ওনাদের মাধ্যমে ওপেন করি, তারপরে পরবর্তীতে পুরো ব্রাঞ্চটা আমি কিনে নেই। আপনি কিনে নিলেন? জি, এত টাকা কোথায় আমি পেলেন? আমি এখানে আমাদের এখানে আমার ওই যে রেস্টুরেন্ট ছিল, ও। রেস্টুরেন্টই আছে এবং ব্যাংক থেকে লোন, লোন। ব্যাংক আমাদেরকে হিউজ লোন। পোল্যান্ডের যে সর্বোচ্চ ক্রেডিট কার্ড 90,000 জুলতি, যা বাংলাদেশি টাকার প্রায় 30 লক্ষ টাকা। ওকে, ওই ক্রেডিট কার্ড আমার আছে। তারপর আরো যে ইগুলো আছে, মানে ব্যাংক আসে বসে থাকতো যে আপনি লোন নেন, লোন আমাদের নেবেন কাছ না থেকে। কেন? লোন নেন। হ্যাঁ, লোন নেন। ওদের একটা আছে, মানে যাদের ট্রানজাকশন ভালো হয়, ব্যাংকে Goodwill টাকা check থাকে, করে, হ্যাঁ, জি, এগুলো থাকার ফলে। আর যেহেতু আমার ওয়াইফ, আমি পুলিশ সিটিজেন বিয়ে করেছি এবং ও গভর্নমেন্ট অফিসার, ওরও একটা ভালো গুড রেকর্ড আছে ব্যাংকের। ওকে। তো সবকিছু মিলে আমি বিজনেসের জন্য হিউজ একটা অ্যামাউন্ট পাই। এটা দিয়ে আমি কলেজ দাঁড় করাই, ব্রিটিশ গ্রাজুয়েট কলেজ। তো পরে এখন এই ব্রাঞ্চের মালিক আমি আর আমার ওয়াইফ। আমার 95% শেয়ার আর 5% শেয়ার হচ্ছে আমার ওয়াইফ। কি নাম এটার? এটা ব্রিটিশ গ্রাজুয়েট কলেজ। এই কলেজটা আপনার? জি, এই কলেজটা আমার। এটা কোথায় অবস্থিত? এটা এই ব্রোসপে অবস্থিত। কতটুকু পোল্যান্ডে। এরিয়ার উপর এটা? এটা হচ্ছে পুরো একটা বিল্ডিং, 3 তলা। আচ্ছা, এবং এটার সাথে আবার আরেকটা কলেজ আছে, যেটা হচ্ছে তেরানোভা, স্কুল অফ তেরানোভা। ওকে। এটা হচ্ছে পোলিশ ল্যাঙ্গুয়েজে পরিচালনা হয়। Okay. তেরানোভাটা হচ্ছে প্রফেশনাল প্রোগ্রাম। Okay. যারা মনে করেন টেকনিশিয়ান, হসপিটালিটি অ্যাসিস্ট্যান্ট, বিউটিশিয়ান, অ্যাডমিনিস্ট্রেটিভ diploma. অফিসার, জি, Kind of ডিপ্লোমা, diploma, হ্যাঁ। মানে যারা সরাসরি জবে যেতে পারে। আচ্ছা, ওইটা আমাদের একটা পার্ট আছে। আমরা আরেকটা পার্ট, এটা আমার ব্রিটিশ গ্রাজুয়েট কলেজ, যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, যারা ইংলিশে লেখাপড়া করতে চায়, মনে করেন বিবিএ, এমবিএ, Okay. হসপিটালিটি Graduate, ম্যানেজমেন্ট, graduation. গ্রাজুয়েট, হ্যাঁ, ট্যুরিজম এন্ড ম্যানেজমেন্ট, এই কতজন সাবজেক্টগুলো student আপনাদের? আমাদের এখানে পোলিশ এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টই প্রায় 4,000-এর মতো। 4000 স্টুডেন্ট? প্রায় 4,000, এবং অধিকাংশ স্টুডেন্ট হচ্ছে ইউক্রেন, তারপর হচ্ছে আলজেরিয়া, আলবেনিয়া, আজারবাইজান, উজবেকিস্তান, তারপর হচ্ছে কলম্বিয়া। কত বছরের মধ্যে এত বড় সাকসেস? মানে মানে আমাদের 93টা ছিল একটু আগে। আচ্ছা, 93টা হচ্ছে 2019 সাল থেকে, আর আর আপনারটা? আমাদেরটা চালু করি 2022 সালে। মাত্র 2 বছরের মধ্যে এত জি। স্টুডেন্ট? আমাদের এইখানে মানে এই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অনেক বেশি। ম্যাজিকটা কি, মানে 2 বছরের মধ্যে মানে এত- ম্যাজিকটা ছিল এরকম, মানে ওখানে ইউকের স্টাডিটা আমরা ফোকাস করেছি। মানে আচ্ছা। এরা 2 বছর লেখাপড়া করবে পোল্যান্ডে, ফাইনাল ইয়ারটা যাবে হচ্ছে লন্ডনে। ও। তো মনে করেন 1 বছর ইউকেতে লেখাপড়া করতে খরচ হয় 16 থেকে 17,000 পাউন্ড। আমাদের এখানে পোল্যান্ডে খরচ করতে হচ্ছে মাত্র 3200 ইউরো, আচ্ছা, কারণ পোল্যান্ডে খরচ কম। এই জন্য স্টুডেন্ট হচ্ছে 2 বছর এখানে পড়ে, 3 বছরের লাভ দিয়ে চলে যায় ইউকেতে। আচ্ছা, আচ্ছা। এটা একটা আপনাদের ইয়ে ক্যাম্পাস আছে। এরিয়া কত বড়? আমাদের ক্যাম্পাস এরিয়া তত বেশি বড় না, কারণ এটা বিল্ডিংটার উপরে আমাদের করা, Okay. মানে ক্লাসগুলো নেওয়া হয়। মানে আপনি যদি মনে করেন আমাদের খেলার মাঠ বা অন্য কিছু, এগুলো নাই। আচ্ছা। মানে পুরো বিল্ডিংটার উপরে আমাদের সবকিছু। মানে ক্লাস। তো এতগুলো স্টুডেন্টের অ্যাকোমোডেশনের সমস্যা হয় না? না, অ্যাকোমোডেশন হচ্ছে আমাদের কানেক্টেড উইথ আদার ইউনিভার্সিটি, ও, যেমন okay. ইউনিভার্সিটি অফ ব্রুসভ, ইউনিভার্সিটি অফ টেকনোলজি, ইউনিভার্সিটি অফ লাইফ সায়েন্স অ্যান্ড মেডিকেল ইউনিভার্সিটি। আচ্ছা, 4টা ইউনিভার্সিটির সাথে আমাদের এগ্রিমেন্ট আছে, জয়েন্ট কোলাবোরেশন জি, যেটাকে বলে। যে আমাদের স্টুডেন্টগুলো ওদের ডরমিটরিতে থাকতে পারবে। আচ্ছা, আচ্ছা, তো আমাদের নিজস্ব কোনো ডরমিটরি নেই। ওকে। সো আপনি এটা ফাউন্ডার মেম্বার? জি, ফাউন্ডার মেম্বার। এবং আমার শুরুতে আরেকজন ফাউন্ডার ছিলেন, ইনি হচ্ছে ইউক্রেনিয়ান। ওকে। আমরা দুজন মিলে এই কলেজটা করি। ডিরেক্টলি বাংলাদেশ থেকে গিয়ে ওখানে করতে পারে, অ্যাপ্লাই করতে পারে? জি, বাংলাদেশি স্টুডেন্ট আমাদের এই কলেজে অ্যাপ্লাই করতে পারে। ওকে। আমাদের যারা ব্যাচেলর করতে চায় বা মাস্টার্স করতে চায় তারা অ্যাপ্লাই করতে পারে আমাদের কলেজে। পোল্যান্ড এবং এখন ফ্যাসিলিটি কেমন? পোল্যান্ডে ফ্যাসিলিটি অনেক ভালো, কারণ পোল্যান্ডে একজন ওয়ার্কার পাওয়া মানে সোনার হরিণ হাতে পাওয়ার মতো। কারণ এখানে ভিসার ইস্যুটা কম হয়, বাট এখানে কোনো রিফিউজি নাই এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আর আপনার ফরেনারদের জন্য অনেক ফ্যাসিলিটি আছে, যেমন 1 ঘন্টা কাজ করলে 27 জুলতি। আচ্ছা, তো আপনি 27 টাইম 30 কয় টাকা আসে? 1 ঘন্টা ইনকাম মানে ওদের 1 টাকা সমান বাংলাদেশে 30 টাকা। 30 টাকা। লেখাপড়া মানে 3200 ইউরো মাত্র টিউশন ফি। ওকে। তো এখানে তত বেশি না। তো আমাদের জন্য আরেকটা হচ্ছে, ওখানে কেউ যদি 5 বছর থাকে তাহলে ওটা পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারে, পার্মানেন্ট রেসিডেন্ট। জি, পার্মানেন্ট রেসিডেন্টের জন্য। তো এটা একটা আমাদের বাংলাদেশিদের জন্য প্লাস পয়েন্ট। অসাধারণ।
অসাধারণ। আর ওই দেশের শিক্ষা ব্যবস্থা আর আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এক না। ফাইন, আমার মনে হয় আপনারা পাউলিনাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। হ্যাঁ, দুজনকে একটু ভিতরে নিয়ে আসো। You can sit together. ইয়া ইউ ক্যান সিট টুগেদার, মাইক্রোফোনটা ঠিক করো। Hold on, you have money hand. Okay. ওকে, You're Stop. scared? No, I'm not scared. Not scared? I'm not scared. Oh, that's good. You feel comfortable now? Yeah, I'm feeling better. পাউলিনা, হাউ আর ইউ? Yeah. Thank you. I'm good. ইউ আর গুড? No, don't talk. I will just talk. He asking how are you? I should talk with your mommy and daddy. Can you please permit me? Please. Please, okay. So can you sit there? We are interviewing them. Hello. Yeah, I'm listening Daddy? you. Dad is not listening. I'm listening. Can you please sit there, Hello? baby? Could come close to me. Yeah. Welcome to Bangladesh. How are you feeling? This is the first time visit? Yes, this is my first time visit. Okay. I enjoy a lot. This Yeah. trip is amazing for me. What about Bangladeshi boys? You know, he's your husband right now. Yes, people here are very friendly. This is Okay. first what I Okay. see, and people are very. How can I say? They will share with you even with their last piece of rice. They are Yeah. very, very good heart. Okay. Yes. So you choose Asian guy for your life. Yes. How it happened? I didn't know what will be happen, you know. Okay. Like when I met him, it was not like easy for both of us. It was total different culture for me. I just listened from him that you got married him within 4 weeks. Yes, it's a very short time, but from the other hand, it was we get very close very fast. Okay. So what we this time what we expand together. And how I met him and how he behave, how he talk. Okay. I observe him and my how can I say my observation say. Did you observe her? No, she's just a Poland girl. And okay, fine. I'm okay. I observe her also. Okay. Different culture. কখনো সমস্যা হয় না সংসার করতে গিয়ে? Different. Everything was different. Everything was for me new actually. Yes. Food. Then Culture. religious, Yes. everything was new for me. But I took him with everything, what he gave me, and I decided to marry him because of his character, because Yeah. of his good heart. Yeah, it's beautiful. Beautiful. And Thank you. this is like the most amazing in my husband is that he really loves his family. Yes, This definitely. is, and I think most of the Bangladeshi have this kind of advantages that they love their family and they support their family Exactly. So you are enjoying Bangladesh. very much. অনেক Wonderful. পছন্দ। অনেক পছন্দ এবং ও বাংলাও শিখে গেছে। জি, বাংলা মোটামুটি। বাংলা বুঝতে পারেন আপনি? অল্প অল্প। অল্প। সময়টা তো অনেক অল্প, তার মানে বাংলা প্র্যাকটিস করার সুযোগটা কম হয় বাসায়। জি, আমাদের ওখানে বাঙালি আছে, সবার আচ্ছা। সাথে দেখা হয়। তো বাঙালির সমস্ত খাবারের নামে জানে এবং রান্নাও করতে পারে। কোনটা খুব পছন্দ বাংলা খাবার? বাজি, ভাজি, আচ্ছা। বিরিয়ানি, ডাল, ফ্রেশ বেঙ্গলি ফুড, মুরগি। মুরগি মাংস, গরু মাংস, খাসি মাংস, and what else? ভর্তা। Vorta, alu vorta, my favorite. Okay, beautiful. Soto mash. Are you enjoying the weather? Yes. In Poland, আমি তো কখনো যাইনি, আমি যতটুকু জানি যে খুব cold weather there, At right? the moment, yes, it's Yes. very cold. So are you enjoying our weather? Yes, it's good. It's good. ওর জন্য কি হয়ে যায়, মানে খুব গরম? না, এখনকার ওয়েদারটা আমাদের জন্য পারফেক্ট, আচ্ছা। কারণ এখানে বেশি গরমও না বেশি ঠান্ডাও না, ওকে, মোটামুটি সে ভালো আছে। Okay. গরম হলে আমাদের জন্য একটু ভালো, কারণ আমরা সারাক্ষণ এই শীতের ভিতর থাকতে থাকতে ভিটামিন ডি এর অভাব আমাদের। all right. আসো, please come. Oh, you have So this you are- one. Yeah. Wow, what is this? Wow. Phone? Oh yes, you are recording us. Okay, you can stand and you can recording us. Yes, we will talk and you will record us. Okay. You Okay. need to go there. সো আমরা একেবারে শেষের দিকে চলে আসছি। হোসেন আলম ভাই, একবারে শেষের দিকে যদি কিছু বলার থাকে আমাদের দর্শকদের জন্য, ওর মতো কথা বলো, সমস্যা নাই। আচ্ছা, আপনার শোতে আসার পিছনে 3 জনের খুব রিকোয়েস্ট ছিল আমার কাছে। জি। সরকারের পক্ষ থেকে মানে
খুবই কাছের একজনের লোক। আচ্ছা, নাম সরকারের বলতে লোকজন চাই না। আমার show জি দেখে জি আর কি জি তাহলে। জি এটা। আর আপনার শোগুলো খুব ভালো হয়, আলহামদুলিল্লাহ। মানে খুবই চেষ্টা করছি। তথ্যবহুল বা মানুষের উপকারে আসে, এটা চেষ্টা একটা করছি ভাই, ছিল। জি। দ্বিতীয়ত হচ্ছে আমার বড় আপা, উনিও রিকোয়েস্ট করেছিল রোমা আপা যে হোসেন তুমি অন্য কোনো প্রোগ্রাম রেখো না, তাহলে তুমি পরিবারকে সময় দিতে পারবে না, তবে একটা শো তোমাকে রিকোয়েস্ট করি যদি হয় তুমি আর যে কেবরিয়ার এই প্রোগ্রামে যেও, কারণ এই আলহামদুলিল্লাহ। প্রোগ্রামগুলো ভালো হয়। এবং আমার স্যারেরও একটা রিকোয়েস্ট ছিল, কবির সাহেবের। জি কবির স্যার না, আরেকটা স্যার। ওকে, তা যার ফলে আমি আপনার এখানে এই Beautiful প্রোগ্রামের ভাই, জন্য thank you so এসেছি, much. এবং পার্সোনালি আপনার প্রোগ্রামগুলো আমার খুব ভালো লাগে, Thank you কারণ ভাই। তথ্যবহুল বা মানুষের উপকারে আসে। প্রোগ্রাম তো মানুষ অনেক করে, কিন্তু কয়জনের এইটা দেখে মানুষ ভালো পথে আসে বা কয়জনের উপকার হয়। জি, আমি মনে করি আপনার এই গল্প অসংখ্য ছেলে মেয়েদের নতুন করে স্বপ্ন দেখাবে। দেখুন ওনার ব্যাকগ্রাউন্ডটা মাদ্রাসাতে পড়েছে। দ্য ফ্যাক্ট ইজ দ্যাট ওনার সাথে আমার যখন প্রথম দিন দেখা হয় আমি এত বেশি অবাক হয়ে গিয়েছিলাম যে ভাই এই স্বপ্নগুলো তো আপনার একদিনের না, আপনি ছোটবেলা থেকে টিউশনি করে টাকা জমাতেন, এবং শুধু তাই না, আপনি কি করেছেন দেখেন, ধান চাল বিক্রি করে টাকা জমিয়েছে। আবার সে কি করেছে, ঢাকা শহরে এসে সে শেয়ার বাজারে বিজনেস করেছে, এবং এমন শেয়ার বাজার যেটা গ্রামীণ ফোন, সেখান থেকে সে সেটা টাকা জমিয়ে সে স্বপ্ন দেখেছে বিদেশে যাবে। বিদেশের মাটিতে শুধু পা রাখতে পারলে হয়, তারপর ওখানে কিভাবে থাকবে, কি করবে না করবে কোনো কিছু জানা নেই তার, এবং সে ঢাল তলোয়ারবিহীন যুদ্ধে নেমে গেছে, কিন্তু পিছনে আসেনি, এবং সেখানে সে টিকে থেকেছে। এই যে স্বপ্ন, এই স্বপ্ন এপিজে আব্দুল কালামের একটা খুব চমৎকার কথা আছে, এমন ভাবে স্বপ্ন দেখো যেটা তোমাকে ঘুমোতে দেবে না, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে লাভ নেই। সো উনার একেবারে ছোটবেলা থেকেই ডিটারমিনেশন ছিল যে আমাকে জীবনে কিছু একটা করতে হবে, আমাকে বড় কিছু হতে হবে, এবং উনি সেটা শেষ পর্যন্ত কিন্তু করেছে। উনি এখন পোল্যান্ডে একটা কলেজ বা ইউনিভার্সিটির জি, জি। উনি হচ্ছে সেটার ওনার। ধন্যবাদ আপনাকে এবং আপনার দর্শকদেরকে, এবং বাংলাদেশের সমস্ত যারা স্টুডেন্ট আছে, ইয়াং স্টুডেন্ট, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমাদের এই সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যে কাজটা, সেটা হচ্ছে লজ্জা। আমাদের বাংলাদেশের মানুষগুলো লজ্জা পায় যে আমি এই কাজ করলে কে কি বলবে, কে কি করবে বা কি ভাববে, এই জন্য অনেকে অনেক কাজগুলো করে না। আমি ওখানকার পিএইচডি করেছি, ইউকে থেকে অনার্স মাস্টার্স করেছি, একটা ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জব করেছি, এখন আমার একটা বিশ্ববিদ্যালয় আছে। পাশাপাশি কিন্তু আমি এখন আমার রেস্টুরেন্টে যে আমি কাজ করি, আমি রেস্টুরেন্টে কিন্তু আমি কাবাব বানাই বা অন্য কিছু বানাই, সার্ভ করি, আমার কিন্তু লজ্জা নাই। তো বাংলাদেশের যারা যুবক আছে তাদেরকে বলি, জীবনে বড় হতে হলে, স্বপ্ন যদি দেখতে হয়, সাকসেস হতে হয়, নতুন বাংলাদেশ যদি গড়তে হয়, তাহলে লজ্জাকে ফেলে দিতে হবে। আমাদের যে রিসোর্স আছে, আমাদের যে শক্তি আছে স্টুডেন্টদেরকে, এই শক্তি যদি কাজে লাগায়, শুধু চাকরির পিছনে না দৌড়াইয়া, যার যে ধরনের ক্যাপাবিলিটি আছে সে ওই ধরনের যদি কাজ করে, তাহলে সামনের দিকে এগিয়ে যাওয়া বা সফলতার দেখানো, মানে পরিবারের বোঝা না হয়ে পরিবারের হাল ধরা বা সহযোগিতা করা সম্ভব। লজ্জাকে ফেলে দিয়ে আত্মবিশ্বাস নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া, তাহলেই তারা জয়ী হতে পারবে, আমরা পাবো একটা নতুন বাংলাদেশ। বাংলাদেশের ছেলেরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে গিয়ে মানে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে। আমাদের এই ছেলেরা এত বেশি মেধাবী, উপযুক্ত পরিবেশ পেলে এরা মানে স্ফুলিঙ্গে থেকে বিস্ফোরণ হতে পারে মেধার জায়গাটাতে। আমি আপনার জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং আপনার দর্শকদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাকে দেখার জন্য বা সুযোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক এবং শ্রোতা, শেষ হচ্ছে আজকের ব্র্যান্ডিং বাংলাদেশ। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।